সম্মানিত এবং প্রিয় চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের রেসপিরেটরি মেডিসিন সেশনে স্বাগতম। আপনাদের সবার প্রতি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং দোয়া। আপনারা যারা বিসিএস এর জন্য চেষ্টা করছেন, আমরা মনে প্রাণে এই কামনা করি যে আপনারা আপনাদের প্রিপারেশনটাকে সর্বোচ্চ পর্যায়ে গুছিয়ে নেন এবং সকলেই বিসিএস এর চান্স পান। আমি আজকে আপনাদের সাথে আছি ডাক্তার ASM তালিবুল ইসলাম। পাশ করেছি চট্টগ্রাম মেডিকেল থেকে, 33rd BCS এ জয়েন করেছিলাম, সেখানে 80তম হয়েছিলাম এবং বর্তমানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হসপিটালে ফেজ বি রেসপিরেটরি মেডিসিনে কর্মরত আছি। তো চলুন আমরা শুরু করি যে রেসপিরেটরি মেডিসিন থেকে আমরা কোন কোন জিনিসগুলো খুব ভালো করে নিজেদের দখলে রাখবো, যাতে আমরা পরীক্ষায় অন্তত 100% যেন খুব ভালোভাবে অ্যান্সার, আমরা 95% যেন খুব ভালোভাবে অন্তত অ্যান্সার করে আসতে পারি, যদিও 100% পাওয়াটা খুব কঠিন। তো ইনশাল্লাহ আপনারা পারবেন এই বিশ্বাস আমরা রাখি, কারণ রেসপিরেটরি মেডিসিন থেকে কোশ্চেনগুলো হবে বেশিরভাগই সুপারফিশিয়াল টু মিড লেভেলের, খুব বেশি ডিপে যায় না। ইম্পর্টেন্ট জিনিস অনেক প্রশ্ন আসে এখান থেকে, কমন জিনিসগুলো বারবার আসে এবং আপনাদের জেনে রাখা উচিত যে আপনাদের যে মেডিকেল পোর্শন, আপনারা নিশ্চয়ই সেটা মার্কস ডিস্ট্রিবিউশনটা জানেন যে 100 মার্কসের মধ্যে মেডিসিন থেকে কিন্তু অলমোস্ট 25 মার্কস। হ্যাঁ, যে অ্যানাটমিতে 25, আমরা জানি যে ফিজিওলজি 25, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি 25, প্যাথোলজি, এবং এই 25 মার্কস কিন্তু মেডিসিন থেকে আসে। তো এই যে 25 যে মেডিসিন, তার মধ্যে মেডিসিন থেকে আপনার রেসপিরেটরি মেডিসিন থেকে কোশ্চেন হয় 5 থেকে 6টা, 5 ± 1। ঠিক আছে, আপনি 5 থেকে 6টা কোশ্চেনই রেসপিরেটরি মেডিসিনে পাবেন। ডেভিডসনের রেসপিরেটরি মেডিসিন চ্যাপ্টারটা অনেক বড়, সবচেয়ে বড় চ্যাপ্টারগুলোর মধ্যে একটা হচ্ছে রেসপিরেটরি মেডিসিন। হ্যাঁ, তো আপনি যদি একটু ডিটেলস পড়তে গেলে খেয়ে হারিয়ে ফেলবেন এবং দেখা যাবে যে পড়া শেষ হবে না, অনেক সময় দিলেও শেষ করা কঠিন। তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং যেখান থেকে কোশ্চেন বেশি বেশি আসে, বারবার আসে, আসার সম্ভাবনা বেশি, সেই জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা করব। একটা জিনিস মনে রাখতে হবে যে পড়ার সময় আমরা অনেক কিছু পড়তে পারি, বা আমি যখন আপনাকে 50 মার্কসের একটা কোশ্চেন করব, তখন কিন্তু আমি অনেক প্রশ্ন, 50টা কোশ্চেন বিভিন্ন টপিক থেকে প্রশ্ন দেবো, কিন্তু পরীক্ষায় আসবে কিন্তু 5 থেকে 6টা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো। সুতরাং ইনফিনিটি স্টার বা মোস্ট ইম্পর্টেন্ট আমি যেগুলোতে হাইলাইট করবো, সেই জিনিসগুলো আপনি অবশ্যই প্রথমে পড়বেন। ঠিক আছে, সেই জিনিসগুলো ধরে ধরেই সেই জিনিসগুলোতে ভালো একটা কনসেপশন রাখবেন যে এই বিষয়গুলো যেন কোনোভাবেই মিস না হয়। ওকে, আচ্ছা, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা একটা ওভারভিউ দিতে যাচ্ছি। সেই ওভারভিউটা হচ্ছে যে কোন টপিক থেকে আপনাদের কোশ্চেন সবচেয়ে বেশি আসতে পারে। দেখেন এখানে ডিজিজ অফ রেসপিরেটরি মেডিসিন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেমস। এই ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেম মধ্যে অনেকগুলো টপিক আমরা, ওকে ঠিক আছে, দেখেন আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পারবো যে এখানে দেওয়া আছে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, নিউমোনিয়া ইনফিনিটি স্টার। আপনি আগে ইনফিনিটি স্টার গুলো দাগান, নিউমোনিয়া ইনফিনিটি স্টার, এখান থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা 99%। টিউবারকুলোসিস, প্রশ্ন এটা থাকবেই। ঠিক আছে, লাং অ্যাবসেস এবং ব্রঙ্কাইটিস, এটি একটু কম ইম্পর্টেন্ট, 3 স্টার। ডিজিজ অফ দ্য প্লুরা, বিশেষ করে নিউমোথোরাক্স, ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। ঠিক আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি লাং ডিজিজ এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি এবং অ্যাজমা, এই দুটোই ইনফিনিটি স্টার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা নিউমোনিয়া একটা ইনফিনিটি স্টার টপিক, টিউবারকুলোসিস ইনফিনিটি স্টার টপিক, ইনফেকশনের মধ্যে এই দুটা খুব ইম্পর্টেন্ট। দেন লাং অ্যাবসেস একটা 3 স্টার টপিক, প্লুরাল ডিজিজের মধ্যে নিউমোথোরাক্স ইনফিনিটি স্টার, অবস্ট্রাকটিভ ডিজিজের মধ্যে সিওপিডি এবং অ্যাজমা ইনফিনিটি স্টার টপিক। ঠিক আছে, আচ্ছা, এর সাথে আমরা আরো কিছু জিনিস একটু আলোচনা করবো, দু একটা জিনিস, সেগুলো আমরা পড়ানোর মধ্যে বলবো। তো প্রথমে আমি চলে যাচ্ছি যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। হ্যাঁ, এর মধ্যে এটাকে মোস্ট কমনলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কি কি আছে এখানে একটা লিস্ট দেওয়া আছে, আপনারা আপনাদের লেকচার শিটে দেখে নিতে পারবেন। এর মধ্যে অ্যাকুইট কোরাইজা বা কমন কোল্ড, যেটা সেটাই হচ্ছে মোস্ট কমন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে আপনার একটা কোশ্চেন যদি আসে, যেখানে আপনার কোশ্চেন আসলো হোয়াট ইজ দ্য মোস্ট কমন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আমি 4টা অপশন দিয়ে দিলাম, অ্যাকুইট কোরাইজা, ফ্যারিনজাইটিস, ট্রাকিওব্রঙ্কাইটিস, রাইনোসাইনাইটিস। এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কমন কোল্ড অথবা অ্যাকুইট কোরাইজা, দুইটা নামই আমরা জানবো। ঠিক আছে, আচ্ছা, আবার যদি বলে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ অ্যাকুইট কোরাইজা, সবচেয়ে কমন কজ কি অ্যাকুইট কোরাইজা, সেটা হচ্ছে রাইনোভাইরাস ইনফেকশন।
রাইনোভাইরাস ইনফেকশন, ঠিক আছে। আর সাইন সিমটম তো সব ভাইরাল ডিজিজে যে সাইন সিমটম গুলো হয় সেগুলাই আছে, ঠিক আছে। সুতরাং আমরা একটা জিনিস মনে রাখবো, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অনেকগুলো হতে পারে, সেগুলোর নামটা আমরা একটু দেখবো। খুব ইম্পর্টেন্ট যে মোস্ট কমন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কি, দ্যাট ইজ অ্যাকুইট কোরাইজা বা কমন কোল্ড, এবং সেটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কজ কি, দ্যাট ইজ রাইনোভাইরাস ইনফেকশন। ওকে, এরপর চলে আসে নিউমোনিয়া, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আচ্ছা, এখানে তাহলে একটা ইম্পর্টেন্ট কনসেপশন আপনার মাথায় নিতে হবে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কোন পর্যন্ত, আপ টু দ্য ভোকাল কর্ড, আপ টু ভোকাল কর্ড, ওকে। ভোকাল কর্ডের নিচে যেটা, সেটাকে আমরা বলতেছি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এখন নিউমোনিয়া ইজ আ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নিউমোনিয়া? আমরা সবাই পড়ে আসছি, ইটস অ্যান অ্যাকিউট হইতে হবে, এক নাম্বার একটা শর্ট হিস্ট্রি থাকতে হবে, রেসপিরেটরি ইলনেস অ্যাসোসিয়েটেড উইথ রিসেন্টলি ডেভেলপড রেডিওলজিক্যাল পালমোনারি শ্যাডো। তাহলে আমি যদি একটা পেশেন্ট এক্স-রে করি, তাহলে কথা হচ্ছে যে নিউমোনিয়ার জন্য আপনাকে অবশ্যই ক্লিনিক্যাল সাইন সিমটমের সাথে তার রেডিওলজিক্যাল এভিডেন্স থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এবং রেডিওলজিক্যাল এভিডেন্সটা কি কি হতে পারে, এক্স-রেতে বা সিটি স্ক্যানে আপনি হচ্ছে সেগমেন্টাল চেঞ্জ করতে পারেন, এটা লোবারে চেঞ্জ হতে পারে অথবা মাল্টি লোবার চেঞ্জ হতে পারে। লোবার নিউমোনিয়া এবং ব্রঙ্কো নিউমোনিয়া এই দুটো ডেফিনিশনে আমরা ছোটবেলায় পড়ছিলাম, ঠিক আছে। জাস্ট আমরা একটু দেখে নেব ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, দিস ইজ খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যে হুইচ ওয়ান, আপনাকে একটা কোশ্চেন করলাম, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং is not included in clinical classification of the pneumonia, অথবা all of the followings are included in clinical classification of pneumonia except, ঠিক আছে, একটা দিয়ে দিলাম যেটা হবে না। তাহলে দেখেন কি কি আছে, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এটাকে আমরা সংক্ষেপে বলি ক্যাপ, CAP, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ওকে, ক্যাপ। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, হ্যাপ, হ্যাঁ, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, নিউমোনিয়া অকারিং ইন ইমিউনোকম্প্রোমাইজড হোস্ট, ওকে। আচ্ছা, তাহলে দেখেন নিউমোনিয়া, এই যে আমরা দেখলাম যে এয়ারওয়ে, ভোকাল কর্ডের নিচে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে সাপোজ এখানে একটা ছবি দিচ্ছে যে এই লোকগুলোতে তার হচ্ছে একটা লোবার নিউমোনিয়া, লোয়ার লোব অফ দ্য লেফট লাঙে তার ইনফেকশনটা হয়েছে। তাহলে ইনফেকশন হলে কি হবে, এটা হচ্ছে নর্মাল একটা এয়ারওয়ে, দেখতেছেন আমরা এই যে ব্রঙ্কিউলটা আমরা দেখতেছি, ঠিক আছে, এখানে অ্যালভিওলাই আছে, এয়ার স্পেস আছে ভিতরে। এখন নিউমোনিয়া হলে আসলে কি হয়, একটা ইনফেকশন হচ্ছে, সাপোজ স্ট্রেপ্টোককাস নিউমোনি যে ওখানে ইনফেকশন করলো, ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল, মোস্ট কমন হচ্ছে ভাইরাল, তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল। এন্ড স্ট্রেপ্টোককাস নিউমোনি সাপোজ হচ্ছে আপনার ইনফেকশন করলো। এই যে ইনফেকশন হলে সেখানে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হলে সেখানে কিছু এক্সুডেশন, কিছু ফ্লুইড জমা হয়, ঠিক আছে, সেটাই আমরা পাই। তাহলে দেখেন যে ফ্লুইড এখানে জমছে, যে ভিতরে ফ্লুইড জমছে, ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লামেশন হলে যে চেঞ্জগুলো আসে, যে এটা হচ্ছে একটা ওয়াল আমরা দেখতেছি, অ্যালভিওলার ওয়াল, দেখেন এখানে হচ্ছে সেটা একটু সোয়েলেন হয়ে গেছে, একটু রেডিশ হয়ে গেছে, রেডিশ, সোয়েলেন এবং ইনফ্লামেটরি এক্সুডেটেড ফ্লুইড আছে। বা যে ফ্লুইডের মধ্যে যদি হচ্ছে আবার ব্যাকটেরিয়া থাকতে পারে, পাসে কনভার্ট হতে পারে, ঠিক না, ব্লাড সেলও চলে আসতে পারে, তাহলে এই জিনিসগুলো থাকবে। এটাকে আমরা এক্সরেতে কিরকম পাবো, দেখেন এক্সরেতে এগুলোকে আমরা বলি এয়ার ব্রঙ্কোগ্রাম, এয়ার ব্রঙ্কোগ্রাম, হ্যাঁ। যে অ্যালভিওলার যে থলিটা বা অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলাসের ভিতরে ফ্লুইড, এই জন্য সাদা আসছে, কিন্তু যে ব্রঙ্কিউল গুলো আসছে সেগুলোর মধ্যে বাতাস থাকে, যার ফলে এটা কালো কালো থাকে, দেখেন মধ্যে মধ্যে কালো আর চারপাশে কিন্তু সাদা, এটাকে আমরা বলি এয়ার ব্রঙ্কোগ্রাম, টিপিক্যাল সাইন ফর কনসোলিডেশন। তাহলে আপনাকে যদি বলে যে নিউমোনিয়ার জন্য আমি চেস্ট এক্সরেতে, হ্যাঁ, প্যাথোগনোমিক সাইন কি, প্যাথোগনোমিক সাইন মানে কোনটা পাই, অ্যান্সার হচ্ছে এয়ার ব্রঙ্কোগ্রাম, এয়ার ব্রঙ্কো হচ্ছে প্যাথোগনোমিক। তাহলে এখানে আমরা এই জিনিসটা পাই, হ্যাঁ, যে কার্ডিনাল ফাইন্ডিং, চিফ ফাইন্ডিংস হচ্ছে এক্সরেতে আমরা এয়ার ব্রঙ্কোগ্রাম পাই। এরপরে চলে আসেন কিছু কজগুলো আমরা একটু রিক্যাপিচুলেশন করে দেখি, কজ মনে আছে কিনা। এখানে হচ্ছে মোস্ট কমন কজ অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আচ্ছা, নিউমোনিয়ার মধ্যে আমরা যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন দেখলাম, একটা জিনিস মনে রাখবেন, এগুলোর মধ্যে আবার মোস্ট কমন হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এটা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। ওভারঅল নিউমোনিয়ার ক্ষেত্রে সবচেয়ে কমন কজ যদি বলি, সেটা কিন্তু ভাইরাল ইনফেকশন, এটা মনে রাখবেন, ভাইরাল ইনফেকশন মানে মোস্ট কমন কজ। কিন্তু কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া যদি কজ বলি আমরা, সবচেয়ে কমন কজ কি, হচ্ছে মোস্ট কমন কজ অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। সেই কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া মোস্ট কমন কজ হচ্ছে অ্যান্সার স্ট্রেপ্টোককাস নিউমোনি, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। তাহলে খুব সহজ একটা কোশ্চেন, দেখেন কমন, একদম সুপারফিশিয়াল একটা কোশ্চেন, কিন্তু এটা সুন্দর আপনাদের জন্য একটা কোশ্চেন হয়ে গেল যে মোস্ট কমন কজ অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ইজ স্ট্রেপ্টোককাস নিউমোনি। ইনশাআল্লাহ সবাই পারবেন আশা করি। ডেভিডসন থেকেই এই জিনিসগুলো আনা, দেখবেন ডেভিডসনের নিউমোনিয়ার অংশটাতে এভাবে দেওয়া আছে, অর্গানিজম কজিং কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। কিছু আছে ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোককাস, মাইকোপ্লাজমা, লিজিওনেলা, ক্ল্যামাইডিয়া, হিমোফিলাস, স্টাফাইলোককাস, ক্ল্যামাইডিয়া, কক্সিয়েলা, ক্লেবশিয়েলা অ্যাক্টিনোমাইস, এবং ভাইরাসের মধ্যে ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে মেজেল, হার্পিস, ভাইরাসেলা, অ্যাডেনো, সাইটোমেগালোভাইরাস, অনেকগুলো ভাইরাস দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই কজটা আপনি একটু জাস্ট একটু নামগুলো জেনে রাখতে হবে, যে কিছু কিছু হয় যেটা পরীক্ষায় আসে, হ্যাঁ, মাঝে মধ্যে, যে
এটিপিক্যাল নিউমোনিয়া কিসে কিসে হয়, এই টার্মটা এখন যদিও অবসোলুট হয়ে যাচ্ছে, হ্যাঁ এই টার্মটা এখন আর আমরা ওইভাবে বলি না, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে এটা বলা হয়, অনেকেই বলেন এখনো, বিশেষ করে একটু যারা আগ্রসরা আছেন বা অনেক সময় এখানে প্রশ্ন চলে আসে যে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া কি কি, ঠিক আছে। তাহলে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া যেগুলা কোন কোন অর্গানিজম দিয়ে হতে পারে, অর্গানিজম ফর অ্যাটিপিক্যাল নিউমোনিয়া অথবা অ্যাটিপিক্যাল অর্গানিজম ফর নিউমোনিয়া, যেভাবে প্রশ্ন আসুক না কেন অ্যান্সার হচ্ছে কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ভাইরাস আছে। ব্যাকটেরিয়ার মধ্যে দেখেন যেমন মাইকোপ্লাজমা নিউমোনি, ক্ল্যামাইডিয়া নিউমোনি, হ্যাঁ কক্সিয়েলা, লিজিওনেলা, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল অর্গানিজম। মাইকোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া, হ্যাঁ মাইকোপ্লাজমা, লিজিওনেলা, ক্ল্যামাইডিয়া, ঠিক আছে, কক্সিয়েলা, এগুলো হচ্ছে আপনার অ্যাটিপিক্যাল কজ, ঠিক আছে। ক্ল্যামাইডিয়া নিউমোনি, ক্ল্যামাইডিয়া সিটাকি দুইটাই। আর ভাইরাসের মধ্যে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডেনোভাইরাস, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল কজ। কি কি কারণে নিউমোনিয়া প্রিডিসপোজ হতে পারে, এটা একটু আমরা 1 নম্বর দেখে নিব। যে যে সমস্ত মানে ইনফেকশন হওয়ার জন্য একটা হচ্ছে স্মোকিং, একটা খুব ইম্পর্টেন্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে সেখান থেকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, এবং অ্যালকোহল অ্যান্ড ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন গুলো যেমন স্টেরয়েড, ওল্ড এজ, অথবা আগে থেকে তার একটা লাং ডিজিজ আছে, HIV আছে, এই সমস্ত ক্ষেত্রে ইনফেকশনটা সহজে হতে পারে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, এটা একটু দেখে রাখতে পারেন, আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের জন্য ইনফিনিটি স্টার নিউমোনিয়ার মধ্যে আমরা প্রথমেই একটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন দেখলাম, ডেফিনেশন, এক্সরেতে কি পাই, এই জিনিসগুলোর পরে ইনফিনিটি স্টার জিনিস হচ্ছে কার্ভ 65। কার্ভ 65 দিয়ে আসলে আমরা কি বুঝি? কার্ভ 65 দিয়ে আমরা একটা হচ্ছে যে নিউমোনিয়ার ক্যাপ কমিউনিটি রেকর্ড নিউমোনিয়া সিভিয়ারিটি অ্যাসেস করি, যেটা কতটুকু সিভিয়ার। এবং 2 নম্বর জিনিস যেটা আমরা করি সেটা হচ্ছে তার ট্রিটমেন্ট আমি কি করবো, এটা কি বাসায় ট্রিটমেন্ট দেবো, নাকি এটা আউটডোরে একটা ট্রিটমেন্ট দিয়ে দেবো, নাকি এটা আমি হচ্ছে হসপিটাল অ্যাডমিশন করবো, এই জিনিসটা আমি ডিফাইন করি। তো এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন উপজেলা হেলথ কমপ্লেক্সে থাকবেন, তো আপনার কাছে যখন রোগী আসবে তখন আপনাকে এটা ঠিক করে নিতে হবে যে আমি এই পেশেন্টটাকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেবো নাকি এটা হসপিটালে ভর্তি করবো। তাহলে কোন কোন জিনিস দেখে আপনি এই সিদ্ধান্তটা নেবেন, সেটা হচ্ছে কার্ভ 65। তাহলে কি কি কম্পোনেন্ট আছে আমরা সবাই জানি যে কার্ভ 65 কি কি কম্পোনেন্ট আছে। সিতে হচ্ছে কনফিউশন। হোয়াট ডু ইউ মিন বাই কনফিউশন? কনফিউশন মিন্স দেখেন নিচে একটু দেওয়া আছে, ডিফাইন্ড এজ এ মেন্টাল টেস্ট স্কোর অফ, এখানে হবে 8 or less, হ্যাঁ 8 or less। যদি 8 অথবা 8 এর কমে চলে আসে তখন এটাকে আমরা বলবো কনফিউশন, অথবা নিউ ডিসওরিয়েন্টেশন ইন টাইম, প্লেস এন্ড পারসন, ঠিক আছে, নিউ ডিসওরিয়েন্টেশন ইন টাইম, প্লেস অর পারসন, এই জিনিসটাকে আমি কনফিউশন হিসেবে বলবো। ওকে, আচ্ছা ইউতে কি হয়? ইউতে ইউরিয়া গ্রেটার দেন 7 মিলিমোল পার লিটার অবলিক, অথবা আপনি এটা জেনে রাখবেন যে ইউরিয়া 7 মিলিমোল পার লিটার অথবা 20 মিলিগ্রাম পার ডিএল, যে কোনোটা কিন্তু দিতে পারে 20 মিলিগ্রাম পার ডিএল। রেসপিরেটরি রেট হচ্ছে 30, ব্লাড প্রেশার হচ্ছে লেস দেন 90, লেস দেন 60, যে কোনো একটা হলে কিন্তু হবে। এজ হচ্ছে গ্রেটার দেন 65 ইয়ার্স, আর প্রত্যেকটার জন্য 1 পয়েন্ট। তাহলে কার্ভ 65। এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করি? যদি এই স্কোরটা আপনি একটা পেশেন্টকে দেখলেন, দেখার পরে আপনার স্কোর আসলো 0 অথবা 1, তাহলে আপনি কোথায় দিবেন পেশেন্টটাকে? এটা হোম ট্রিটমেন্ট দিবেন, আপনি ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিবেন। যদি 2 আসে তাহলে আপনার অপশন 2টা, অল্প সময়ের জন্য হসপিটালে ভর্তি করাতে পারেন একদিন, অথবা হসপিটাল সুপারভাইজ আপনি একটা আউট পেশেন্ট ও তাকে দিতে পারেন, যে সে ট্রিটমেন্ট নিল আবার ফলো আপে আসবে কি করবে। যদি 3 অথবা মোর হয় তাহলে তাকে অবশ্যই সিভিয়ার নিউমোনিয়া হিসেবে ডায়াগনোস করতে হবে এবং পেশেন্টকে হসপিটাল অ্যাডমিশন মাস্ট। তাহলে 3 হয়ে গেলেই কিন্তু 5টার মধ্যে 3টা পয়েন্ট যদি থাকে তাহলে পেশেন্টকে অবশ্যই আপনি হসপিটাল অ্যাডমিশন করবেন। আর 4 যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিশন করতে হবে। তারপরে আপনি যখন বুঝতেছেন যে এটা 4 হয়ে গেছে তার সাথে সাথে আপনি রেফার। তাহলে কার্ভ 65 দিয়ে এত অসাধারণ একটা জিনিস যে এটা দিয়ে আপনি বাসায় ট্রিটমেন্ট দিব না, আউট পেশেন্টে দিব না, হসপিটালে অ্যাডমিশন করবো উপজেলা হেলথ কমপ্লেক্সে, নাকি আমি টারশিয়ারি সেন্টার রেফার করবো, আপনি সবকিছু ডিফারেন্সিয়েট করতে পারতেছেন। ওকে, সো এটা আপনাদের জন্য উপজেলা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা সবাই খুব ভালোভাবে মাথায় রাখবেন। তাহলে আপনি একটু ব্রেনস্টর্ম করেন। আমি যদি বলি যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, হ্যাঁ একটা পেশেন্ট আপনার কাছে আসছে, পেশেন্টের বয়স হচ্ছে 67 ইয়ার্স আপনার কাছে আসছে। ওনার হিস্ট্রি হচ্ছে আপনার একটা শর্ট হিস্ট্রি, 7 দিনের ফিভার আছে, কাফ আছে, চেস্ট পেন আছে, ঠিক আছে, ফিভার কাফ। আচ্ছা, নিউমোনিয়াতে কি কি সাইন সিমটম থাকতে পারে? নিউমোনিয়াতে যেহেতু যে পাশে ইনফেকশনটা হয় সেই পাশে পেশেন্টে কি হতে পারে? একটা চেস্ট পেন। যদি প্লুরাইটিস হয়, প্লুরাকে ইনভলভ করে, তখন দেখা যায় এটা হ্যাঁ একটা চেস্ট পেইন হয়। ওকে, আচ্ছা পেশেন্টের কাফ থাকে, একটা চেস্ট পেইন থাকে, এবং দেখা যায় অনেক সময় কাফের সাথে প্রোডাক্টিভ স্পুটাম প্রোডাকশন হয়, রাস্টি স্পুটাম হলে সেটা অনেক সময় লাল লাল থাকে, পেশেন্ট হিমোপ্টাইসিসে কমপ্লেন করে। তাহলে মেইনলি কাফ থাকে, চেস্ট পেইন থাকে, একটা
স্পুটাম প্রোডাকশন থাকানোর সময় সেটা হোয়াইট হতে পারে অথবা ব্রুলেন্ট হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে সেটা একটু রাস্টি কালার হতে পারে। পেশেন্টের সিস্টেমিক সিমটমের মধ্যে পেশেন্টের কিন্তু ফিভার থাকতে পারে, সাধারণত ফিভার থাকে, এবং আরো কিছু ফিচার এগুলো থাকতে পারে। সেটা অন্য ধরনের বিভিন্ন নিউমোনিয়াতে বিভিন্ন বিভিন্ন অর্গানিজমের উপর ডিপেন্ড করে কিছু কিছু ফিচার থাকতে পারে। তাহলে আমরা যদি আপনাকে হিস্ট্রি দিলাম যে একটা পেশেন্টের ফিভার আছে 7 দিনের, সাথে হচ্ছে চেস্ট পেইন আছে, কাফ আছে, আপনার কাছে আসছে, আপনি এক্সরেতে দেখলেন যে একটা এয়ার ব্রঙ্কোকম, একটা কনসলিডেশন আছে। হ্যাঁ, আপনি এক্সামিনেশন করলেন, এক্সামিনেশন করে দেখলেন যে রাইটে মিডল লোবে একটু ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আছে এবং পেশেন্টের ক্ষেত্রে একটু ভোকাল রেজনেন্স ইনক্রিজ আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার ডায়াগনোসিস কি? ইটস দ্য কেস অফ নিউমোনিয়া মনে হচ্ছে। হ্যাঁ, নিউমোনিয়া কেস। এখন ওই ক্ষেত্রে আপনি পেশেন্টের ব্লাড প্রেশার মাপলেন, ব্লাড প্রেশার দেখলেন যে তার 160 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, 150 মিলিমিটার মার্কারি। আচ্ছা, পেশেন্টের মেন্টাল স্কোর দেখলেন, মেন্টাল স্কোর দেখলেন যে মেন্টাল স্কোর হচ্ছে 10, কোনো কনফিউশন তার নাই। ঠিক আছে, কোনো কনফিউশন নাই। ঠিক আছে, আচ্ছা, তার পেশেন্টের রেসপিরেটরি রেট দেখলেন, যে আপনি তার 35 রেসপিরেটরি পার মিনিট। ঠিক আছে, পার মিনিট। ঠিক আছে, ওকে। তার হচ্ছে আপনার কাছে এই ইনফরমেশনগুলো শুরুতে আছে। তাহলে এখন আপনার কোশ্চেন আসলো দুইভাবে প্রশ্ন আসতে পারে। প্রথম কোশ্চেন আমি আপনার বললাম যে এই পেশেন্টের কার 65 স্কোর কত, বলেন তো কত হবে? এখানে অপশন দেওয়া থাকলো, হ্যাঁ, 1, 2, 3, 4, 5। কত হবে এখানে কার 65? বলতে পারবেন? কত বলেন তো? 2 কিনা? অনেকেই বলবেন 2। হ্যাঁ, কিন্তু এখানে কার 65 স্কোর হচ্ছে 3। দেখেন, এটা হচ্ছে বয়স 65 এর বেশি, তাহলে 1। এখানে রেসপিরেটরি রেট 35, 2। এবং এখানে ব্লাড প্রেশার একটা জিনিস দেখেন 150, যদি সিস্টোলিক অথবা ডায়াস্টোলিক যেটাই হোক না কেন, সিস্টোলিক 90 এবং ডায়াস্টোলিক যদি 60 এর কম হয় তাহলে কিন্তু 1। তাহলে এই যে এখানে এটাও আমরা খেয়াল করবো, এটা 1 এর জন্য অ্যান্সার কিন্তু হবে 3। ঠিক আছে, তাহলে 3 হলে ম্যানেজমেন্ট কিভাবে দিব, এটা একটা কোশ্চেন। এখন আরেকটা কোশ্চেন করতে পারে যে এই যে পেশেন্ট, এই পেশেন্টটাকে আপনি কিভাবে কোথায় ম্যানেজমেন্ট দিবেন? পেশেন্ট কি বাসায় থাকবে, হোমে থাকবে, নাকি আউট পেশেন্টে থাকবে, নাকি আপনি ইনপেশেন্টে ভর্তি করাবেন, নাকি তাকে রেফার করবেন, রেফার ফর আইসিইউ কি করবেন? তাহলে যেহেতু 3, তাহলে আমি পেশেন্টকে কি করব? ইনপেশেন্ট, মানে পেশেন্টকে আমি আমার হেলথ কমপ্লেক্সে ভর্তি করব। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে আমরা একটু মনে রাখতে হবে। আচ্ছা, ডেভিডসনের 547 পেজ, এই পেজটা আপনারা সবাই পড়বেন, 547 পেজ রেসপিরেটরি মেডিসিনে। এখানে আমরা কি কি ফাইন্ডিংস পাই, যেমন একটা পেশেন্টের নিউমোনিয়া, তাহলে কনসলিডেশন আমি কি কি ফাইন্ডিংস পাবো, একটা পেশেন্টের সিওপিডি আমি লাংস থেকে এক্সামিনেশন করে কি কি ফাইন্ডিংস পাবো, একটা পেশেন্টের লাং ফাইব্রোসিস কি কি পেশেন্ট পাবো, নিউমোথোরাক্স কি কি পেশেন্ট পাবো। এই ফাইন্ডিংস গুলো কিন্তু একটা পৃষ্ঠায় 547 পৃষ্ঠায় দেওয়া আছে। এই ফাইন্ডিংস গুলো আপনাকে বিভিন্ন প্রশ্নের মধ্যে ঢুকাই দিতে পারে। যেমন হয়তো আপনাকে এই নিউমোনিয়ার প্রশ্নতে বললো যে পেশেন্টের আপনার যখন আপনি অস্কালটেশন করতেছেন, হ্যাঁ, স্টেথো দিয়ে যখন আপনি দেখতেছেন তখন ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পেলেন এবং ভোকাল রেজনেন্স ইনক্রিজ পেলেন। এটা হচ্ছে কনসলিডেশনের ফিচার। হ্যাঁ, তাহলে আমি ওই পেজটা যদি আপনি জানেন তাহলে আপনার ডায়াগনোসিস করতে একটু সুবিধা হবে। ওকে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, একটু আলোচনা করব আমরা, সমস্যা নেই। কমপ্লিকেশনস অফ নিউমোনিয়া, দেখেন নিউমোনিয়া কমপ্লিকেশন গুলা একবার একটু দেখে রাখতে পারবেন। ঠিক আছে, যে লাংসের একটা ইনফেকশন, এই ইনফেকশনটা বিভিন্ন জায়গায় ছড়াবে। ঠিক আছে, আচ্ছা, চয়েস অফ ড্রাগ ফর নিউমোনিয়া, দেখেন নিউমোনিয়াতে আমরা কি কি ট্রিটমেন্ট দেব। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেহেতু উপজেলা হেলথ কমপ্লেক্সে আপনাকে এই সাথে সাথে পেশেন্টকে একটা ট্রিটমেন্ট দিতে হবে ইমার্জেন্সিতে অথবা আউটডোরে। তাহলে আপনাকে যদি বলে একটা কোশ্চেন আপনাকে দিল প্রথমে, হোয়াট ইজ দ্য চয়েস অফ ড্রাগ ফর কমিউনিটি অ্যাকুট নিউমোনিয়া, হোয়াট ইজ দ্য চয়েস অফ ড্রাগ কমিউনিটি, আপনাকে একটা অ্যান্সার বেছে নিতে হবে এখান থেকে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ম্যাক্রোলিড মানে ক্লারিথোমাইসিন। চয়েস অফ ড্রাগ হচ্ছে ক্লারিথোমাইসিন, দ্যাট ইজ ম্যাক্রোলিড। ঠিক আছে, যদি কোনো কারণে ক্লারিথোমাইসিনে হাইপারসেনসিটিভ থাকে পেশেন্টের তাহলে আমরা ইরিথ্রোমাইসিনে যেতে পারবো। তো চয়েস অফ ড্রাগ হচ্ছে আপনার ক্লারিথোমাইসিন, এটা থাকতেই হবে। এটার সাথে আমরা কম্বিনেশন পারমুটেশন করে আমি অন্যান্য ড্রাগে যাই। তাহলে এখানে একটা বক্স আছে, আপনার জন্য এত কিছু লাগবে না, আপনি শুধু জেনে রাখেন যে ক্লারিথোমাইসিন ইজ দ্য চয়েস অফ ড্রাগ। যদি পেশেন্টের অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আমি
ইরিথ্রোমাইসিন দিতে পারবো। যদি স্টেফাইলোকক্কাস দিয়ে আমি সাসপেক্ট করি যে নিউমোনিয়া হয়েছে, সেখানে আমি এর সাথে ফ্লুক্লোজাসিনিন দিব, এটা আমরা জানি স্টেপ থাকলে ফ্লুক্লোজা। আর যদি মাইক্রোপ্লাজমা বা লিজনের সাসপেক্ট করি তাহলে ক্লারিথের সাথে রিফাম্পিসিন দিব। আর সিভিয়ার যদি হয়ে যায়, সিভিয়ার যেমন 3 অর মোর, তাহলে আপনি সবসময় মনে রাখবেন ক্লারিথোমাইসিন, সাথে আপনাকে কোয়ামোক্সিক্ল্যাভ, সেফট্রাক্সোন এগুলো দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসেন যে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তাহলে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ডেফিনেশন থেকে, নিউমোনিয়া দ্যাট অকার্স অ্যাট লিস্ট 2 days আফটার অ্যাডমিশন ইনটু দ্য হসপিটাল। ডেফিনেশন আমরা সবাই জানি। অর্গানিজম, মোস্ট কমন অর্গানিজম কি কি? ইকোলাই, ক্লেবশিয়াল এবং সিউডোমোনাস, এই তিনটা আমরা মনে রাখবো। তো এখন নিউমোনিয়া টিউবারকুলোসিস আলোচনা করার আগে আমি জানি যে অনেকেই এখানে আছেন যারা একদম নতুন, হয়তো পোস্ট গ্রাজুয়েশনের জন্য কিছু করার সুযোগ পান নাই, যাদের আগে থেকে একটু পড়া আছে তাদের জন্য সহজ। তো আমি একটু ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলো একটু আলোচনা করি তাদের সুবিধার জন্য, তাহলে আপনার একটু ভালো হবে ডায়াগনোসিসটা, ডেফিনিশন, ডায়াগনোসিস গুলো ধরার জন্য। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে রেসপিরেটরির আপনাকে যখন একটা সিনারিও দিবে, তা সিনারিওটা ডায়াগনোসিস করার জন্য সেই ডায়াগনোসিসের ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলো কিন্তু আমাদের খুব ভালো করে একটু জানা দরকার, যেটা আপনাদের ডেভিডসনের 547 পেজে খুব সুন্দর করে আছে। আমি একটু আপনাদেরকে আলোচনা করি। প্রথমে আমরা একটা পেশেন্টের রেসপিরেটরি ডিজিজ, একটা পেশেন্টকে কি করি? ইন্সপেকশন করি। হ্যাঁ, ইন্সপেকশন আমরা অনেক কিছু দেখি, আমি যেগুলা ফাইন্ডিংস দিয়ে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন, আমি শুধু সেই ফাইন্ডিংস গুলো বলি আপনাদের, যেহেতু আজকে একটু সময় কম। 2 নম্বর হচ্ছে আমরা পালপেশন করি। পালপেশনের প্রথমে আমরা কি দেখি? ট্রাকিয়া। এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ট্রাকিয়া, হ্যাঁ, ট্রাকিয়াটা একটু স্লাইটলি ডেভিয়েটেড টু রাইট, সাধারণত একটু ডান পাশে থাকে। তাহলে ট্রাকিয়াটা পালপেট করে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে ধারণা পাই। এটা হচ্ছে ট্রাকিয়া কি সেন্ট্রালে পজিশন, নাকি এটা ডানে সরে গেছে, নাকি বামে সরে গেছে, ঠিক আছে? ট্রাকিয়া যদি সেন্ট্রাল পজিশন থাকে, সেটা সাধারণত কোন ক্ষেত্রে পাই? যেমন ধরেন কনসলিডেশন, এটা নিউমোনিয়া পেশেন্টের ক্ষেত্রে ট্রাকিয়া সাধারণত সেন্ট্রাল থাকে। আচ্ছা, ট্রাকিয়া শিফটেড টু দ্য সেম সাইড, যেই সাইডে প্যাথোলজি সেই সাইডে টেনে নিয়ে আসছে। কখন টেনে নিয়ে আসতে পারে? তাহলে আমি যদি ট্রাকিয়ার পজিশন দিয়ে পেশেন্টের ডায়াগনোসিস করতে চাই, তাহলে আমি কি কি পাবো? একটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার ক্ষেত্রে দেখেন এটা সেন্ট্রাল, আর এটা হচ্ছে শিফটেড টু দ্য সেম সাইড, সেম সাইড, এটা হচ্ছে অপোজিট সাইড। তাহলে যদি শিফটেড টু দ্য সেম সাইডে হয়, তাহলে আপনার ডায়াগনোসিস করতে পারে দুইটা। একটা হচ্ছে এটা ফাইব্রোসিস হয়ে যেতে পারে, যে পাশে সমস্যা, সাপোজ ডান পাশে ফাইব্রোসিস, ফাইব্রোসড হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ট্রাকিয়াটাকে টেনে নিয়ে আসছে। অথবা এই ডান পাশে কোলাপস থাকতে পারে, কোলাপস হয়ে গেছে, টেনে নিয়ে আসছে। তাহলে একটা হচ্ছে ফাইব্রোসিস আর একটা হচ্ছে কোলাপস। সেন্ট্রাল আমরা কি বললাম? কনসলিডেশন মানে নিউমোনিয়া। কনসলিডেশন যদি হয় মানে হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আর অনেক ক্ষেত্রে কনসলিডেশন হতে পারে, যেমন টিউবারকুলার কনসলিডেশনও কিন্তু হতে পারে। মোস্ট কমনলি নিউমোনিয়ার ক্ষেত্রে পাই, এই জন্য নিউমোনিয়াটা আমরা বললাম। অপোজিট সাইডে কিসে কিসে হতে পারে? অপোজিট সাইডে যে সমস্যা ডান পাশে, কিন্তু ট্রাকিয়াটাকে ঠেলে অপোজিটে লেফটে নিয়ে গেছে, তখন কি হবে? তখন আমাদের ডায়াগনোসিস আমরা দুইটা রাখবো। একটা রাখবো কি? একটা রাখবো হচ্ছে ম্যাসিভ প্লুরাল এফিউশন, অথবা টেনশন নিউমোথোরাক্স। তাহলে অন্যদিকে ধাক্কা দিয়ে নিয়ে গেছে। একটা হচ্ছে ম্যাসিভ প্লুরাল এফিউশন, আর হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, দুইটা হতে পারে। তাহলে এগুলোর ক্ষেত্রে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা হচ্ছে ট্রাকিয়া দিয়ে আমি একটু ডিফারেন্সিয়েট করলাম, ওকে ফাইন। এই আপনাকে যদি কোশ্চেনে বলে থাকে যে ট্রাকিয়া সেম সাইডে, তাহলে আপনি এই দুইটা বেশি কথা চিন্তা করবেন। সেন্ট্রাল হলে এটা কথা চিন্তা করবেন, অপোজিট হলে এই দুইটা কথা চিন্তা করবেন। আর কি কি এভিডেন্স থাকতে পারে? ইন্সপেকশন গেল পালপেশন, পারকাশনে এবং অসকালটেশনে কি কি ফাইন্ডিং পেতে পারি আমরা? পারকাশন এবং অসকালটেশন। আচ্ছা, এখন আসেন, যেমন ধরেন আপনি ফাইব্রোসিস বলে দিয়েছে ট্রাকিয়া সেম সাইডে, তাহলে আপনার মাথায় আসলো এই দুইটা, ফাইব্রোসিস এন্ড কোলাপস। এই দুটোর মধ্যে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? হ্যাঁ, ফাইব্রোসিসে কি কি ফিচার পাবো? একটা হচ্ছে পারকাশনে কি কি ফিচার পাবো? পারকাশন, হ্যাঁ। আর একটা হচ্ছে অসকালটেশনে কি কি ফিচার পাবো? অসকালটেশন। তাহলে একটা পেশেন্টের যদি ফাইব্রোসিস থাকে, তাহলে তার ক্ষেত্রে আমরা পারকাশনে কি পাবো? ডাল, হ্যাঁ, ডাল। এটা ফাইব্রোসিস হয়েছে, শক্ত, কোলাপস হয়ে গেলেও ডাল পাবো। তাহলে এই পারকাশন দিয়ে কিন্তু ফাইব্রোসিস এবং কোলাপসকে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না, ট্রাকিয়ার পজিশন দিয়েও পারবো না। কি দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবো? ডিফারেন্সিয়েশনটা জিনিসটা কি হবে? এখানে আমি অসকালটেশন ফাইল দিতে ডিফারেন্সিয়েট করতে পারবো। ফাইব্রোসিসে আমি ব্রেথ সাউন্ড পাবো ব্রোঙ্কিয়াল, ব্রেথ সাউন্ড হবে ব্রোঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। আর কোলাপসের ক্ষেত্রে ব্রেথ সাউন্ডটা হবে ডিমিনিশড অথবা অ্যাবসেন্ট, ঠিক আছে? তাহলে দেখেন, ফাইব্রোসিসের ক্ষেত্রে আমরা ব্রেথ সাউন্ডটা পাইলাম ব্রোঙ্কিয়াল, আর কোলাপসের ক্ষেত্রে ব্রেথ সাউন্ডটা পাইলাম ডিমিনিশড, কমে গেছে।
ঠিক আছে? তাহলে এইটা দিয়ে অসকালেশন দিয়ে কিন্তু আমি ট্রাকিয়া হয়তো একটা রোগী সাইডে পারকাশন ও ডাল কিন্তু আমি ডিফারেন্সিয়েট করবো। এখানে আরো কিছু প্রশ্ন অনেক সময় চলে আসে, যেমন আপনারা হয়তো জানেন যে ব্রঙ্কিয়াল বেড সাউন্ড আমরা কিসে কিসে পাই, একটা কোশ্চেন করলো যে নিচে কোন ক্ষেত্রে ব্রঙ্কিয়াল বেড সাউন্ড পাওয়া যায়। মনে রাখবেন যে ফাইব্রোসিস, কনসলিডেশন এবং আপনার ক্যাভিটেশন, ফাইব্রোসিস, কনসলিডেশন, ক্যাভিটেশন, ঠিক আছে, এফসিসি, ঠিক আছে, ফাইব্রোসিস, কনসলিডেশন, ক্যাভিটেশন, এই তিনটা ক্ষেত্রে আমরা ব্রঙ্কিয়াল বেড সাউন্ড পাই। এবার আসেন যদি বলা হয় যে পেশেন্টের ট্রাকিয়াটা অপোজিট সাইডে চলে গেছে, এই পাশে সমস্যা, সাপোজ রাইট সাইডে চেস্ট পেন, হ্যাঁ, ট্রাকিয়াটা অপোজিটে চলে গেছে, তখন আমাদের কি কি ডায়াগনোসিস। যেমন আমি আপনাকে এটা সেক্ষেত্রে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, যে ডান পাশে বুকে ব্যথা, ডান শ্বাসকষ্ট আছে, বুকের ডান পাশে ব্যথা কিন্তু বাম পাশে ট্রাকিয়া, তার মানে এখন চিন্তা করতে হবে এখানে আইদার হয়তো প্লুরাল এফিউশন হয়ে ট্রাকিয়াটাকে ধাক্কা দিয়ে অন্যদিকে নিচ্ছে, অথবা এই রাইট পাশে টেনশন নিউমোথরাক্স হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ইফিউশন বলতে কি বুঝি, নিউমোথরাক্স, নিউমোথরাক্স হচ্ছে প্লুরাল স্পেসে বাতাস, ঠিক আছে, প্লুরাল স্পেসে বাতাস, ঠিক আছে। এই জিনিসগুলো একটু কনফিউশন ক্লিয়ার করতে হবে। যেমন বলেন তো যে প্লুরাল স্পেসে লাংসের ভিতরে পানি, এটার নাম কি? লাংসের ভিতরে পানি, ঠিক আছে, লাংসের ভিতরে পানি, এটার নাম লাংসের ভিতরে পানি ইফিউশন, প্লুরাল এফিউশন, অনেকে প্লুরাল এফিউশন বলে। লাংসের ভিতরে পানি এটা হচ্ছে পালমোনারি ইডিমা, লেফট হার্ট ফেলিয়ার যেটা পাই পালমোনারি ইডিমা। লাংসের বাইরে পানি মানে প্লুরাল স্পেসে পানি, সেটার নাম প্লুরাল এফিউশন। লাংসের ভিতরে বাতাস, সেটার নাম এমফাইসিমা, নিউমোথরাক্স না। লাংসের বাইরে বাতাস প্লুরাল স্পেসে, সেটার নাম হচ্ছে নিউমোথরাক্স, ঠিক আছে। লাংসের ভিতরে পাস, সেটার নাম কি? এমপাইমা বলবেন না, লাংসের ভিতরে পাস লাং অ্যাবসেস, লাংসের বাইরে পাস প্লুরাল স্পেসে, সেটা হচ্ছে এমপাইমা। ওকে, এই কনসেপশনটা ক্লিয়ার করলাম। আচ্ছা, ইফিউশন এবং টেনশন নিউমোথরাক্সের মধ্যে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? দেখেন, ইফিউশন এবং টেনশন এবং দুই ক্ষেত্রেই আপনি যদি অসকালটেশন করেন পেজ সাউন্ডটা ডিমিনিশ টু অ্যাবসেন্ট পাবেন। এখানে আবার অসকালটেশনের ফাইন্ডিংস ডিফারেন্সিয়েট করা যাবে না, এখানে পারকাশন দিয়ে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, পারকাশন। হ্যাঁ, প্লুরাল ইফিউশনে পারকাশন থাকবে আমরা জানি স্টোনি ডাল, স্টোনি ডাল। আর টেনশন নিউমোথরাক্সে পারকাশন করলে আমরা পাবো হাইপার রেজোনেন্ট, বাতাস বেশি, হাইপার রেজোনেন্ট, ঠিক আছে। তাহলে এই দুটাকে আমি ডিফারেন্সিয়েট করব পারকাশন দিয়ে, একটা হচ্ছে স্টোনিডাল আর একটা হচ্ছে হাইপার রেজোনেন্ট। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি একটা পেশেন্টের ডিফারেন্সিয়েট করতে পারি। একটা পেশেন্ট যদি ফাইব্রোসিস নিয়ে আসে তখন আমি কি পাবো? বায়োল্যাটারাল ফাইব্রোসিস, দুই পাশে লাংসে ফাইব্রোসড হয়ে গেছে নিচের দিকে, যেমন এই যে এক্সরে, এখানে এটা কনসলিডেশন। এমন যদি হয়তো যে এটা ছোট হয়ে গেছে, নিচের অংশটুকু ফাইব্রোসড হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি দুই পাশেই একটা ক্রিপিটেশন পাবো, হ্যাঁ, বায়োল্যাটারাল একটা ক্রিপিটেশন পাওয়া যায়। ওকে, তাহলে মেইন যে জিনিসগুলো আছে সেগুলো আমরা হচ্ছে একটা ফাইন্ডিংস আমরা পড়ে ফেলছি, এটা আপনি একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু জিনিস আমরা একটু পরে আস্তে আস্তে আলোচনায় আসবে। তাহলে এর পরে যাই আমরা নিউমোনিয়াটা আমরা পড়লাম। হ্যাঁ, নিউমোনিয়ার পরে আমরা কি পড়বো? নিউমোনিয়ার পরে আমরা পড়বো টিউবারকুলোসিস, ইনফিনিট টু দি পাওয়ার ইনফিনিট স্টার। মানে এটা যে কত বেশি ইম্পর্টেন্ট, এটা আপনার ইনফিনিট স্টার দিয়েও শেষ করা যাবে না। গত 39 বিসিএসে টিবি থেকে 3টা কোশ্চেন আসছে, ঠিক আছে, টিবি থেকে 3টা কোশ্চেন আসে। তাহলে প্রথম একটা জিনিস হচ্ছে টিবি কি দিয়ে হয়, আমরা সবাই জানি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর কি দিয়ে হতে পারে? মাইকোব্যাকটেরিয়াম বোভিস, এটা দিয়েও কিন্তু হতে পারে, ঠিক আছে। মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকানাম, এটা দিয়েও হয়, 3টা। আচ্ছা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা, সেটা কিভাবে স্প্রেড করে? বাই ইনহেলেশন অফ অ্যারেসোলাইজড ড্রপলেট নিউক্লিয়াই ফ্রম আদার ইনফেক্টেড পেশেন্ট। আর মাইকোব্যাকটেরিয়াম বোভিস থেকে যেটা আছে দেখেন, Mycobacterium bovis infection arises from drinking non-sterilized milk from infected cows. Okay, তাহলে এই যে কিভাবে ছড়ায় সেই জিনিসটা সম্পর্কে একটা ধারণা রাখবো আমরা ইনফিনিট স্টার। ওকে, আচ্ছা, এখন পালমোনারি টিবি, এক্সট্রা পালমোনারি টিবি, অনেকেই আমরা এই কথাটা শুনছি। পালমোনারি টিবি বলতে আমরা বুঝি যে মেইনলি লাং প্যারেনকাইমা ইনভলভ, আর এক্সট্রা পালমোনারি মানে আদার দেন লাং প্যারেনকাইমা, ন্যাশনাল গাইডলাইন আছে, যেমন প্লুরাল এফিউশন, সেটা কিন্তু আমি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস হিসেবে ডায়াগনোসিস করি। সাইটস অফ এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, এখানে কয়েকটা সাইট দেওয়া আছে, আপনি মনে রাখবেন লাংস প্যারেনকাইমা ছাড়া সব জায়গায়, বডির সব জায়গায় টিবি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, শেষ, এই ছবিটা আমরা একটু ভালো করে পড়বো। এটা 5 স্টার, যে ফেট কি কি হতে পারে, প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস কিছু কিছু ফেট হতে পারে। আচ্ছা, এই জিনিসটা জানার আগে আমরা একটু প্যাথোলজি আমরা একটু বুঝে নিব, যেহেতু টিবি থেকে অনেক প্রশ্ন আসে। দেখেন, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস is spread by inhalation of aerosolized droplet
নিউক্লিয়ার ফ্রম আদার ইনফেক্টেড পেশেন্টস। এগুলো সবকিছু ডেভিডসন থেকে নেওয়া, একদম ডেভিডসন থেকে হুবহু তুলে দেওয়া, আমি তুলে দিছি। আচ্ছা, এখন যখন একটা পেশেন্ট ইনহেল করে তখন কি হয়, ঠিক আছে? দেখেন, একটা পেশেন্ট যখন শ্বাস নেয় তখন এই ব্যাকটেরিয়াল টিউবারকুলোসিসটা তার কোথায় যায়? এই যে অ্যালভিওলাতে এসে লজ করে থাকে। হ্যাঁ, তাহলে অ্যালভিওলাতে আসলো, তাহলে এই অ্যালভিওলাতে যখন আসলো তখন সেখানে ম্যাক্রোফেজ চলে আসে এবং লিম্ফোসাইট চলে আসে, ঠিক আছে? তাহলে প্রথমে আসলো ম্যাক্রোফেজ এন্ড লিম্ফোসাইট। এই ম্যাক্রোফেজ থেকে আবার কি হয়? ল্যাঙ্গারহ্যান্স সেল হয়, এপিথেলিয়েট সেল হয়, হ্যাঁ, সাথে লিম্ফোসাইট তো আছে। তাহলে এই যে ল্যাঙ্গারহ্যান্স সেল, এপিথেলিয়েট সেল এন্ড লিম্ফোসাইট, এই তিনটা মিলে একটা কি তৈরি করে? একটা কমপ্লেক্স তৈরি করে বা একটা ফোকাস তৈরি করে। হ্যাঁ, একটা ফোকাস তৈরি করে। সেই ফোকাসটা শুধু এতটুকু দিয়ে আমরা ফোকাস বলবো না, এই সবগুলো মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মানে গ্র্যানুলোমা, রাইট? সেটার নাম হচ্ছে ক্লাসিক্যাল টিউবারকুলার গ্র্যানুলোমা। হ্যাঁ, তাহলে এই তিনটা মিলে হবে একটা ক্লাসিক্যাল টিউবারকুলার গ্র্যানুলোমা। আমরা যেটা এফএনএসসি যদি করি অথবা বায়োপসি করি সেই ক্ষেত্রে আমরা পাই। তাহলে ল্যাঙ্গারহ্যান্স সেল, এপিথেলিয়েট সেল এন্ড লিম্ফোসাইট, এই তিনটা মিলে আমরা পাবো একটা ক্লাসিক্যাল টিউবারকুলার গ্র্যানুলোমা। মানে এগুলো যখন অনেকগুলো হয়ে যাবে, হ্যাঁ, এগুলো যখন অনেকগুলো হয়ে যাবে, এরকম যখন অনেকগুলো গ্র্যানুলোমা হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো একটা ফোকাস। এবং সেই ফোকাসটার নাম হচ্ছে গন্স ফোকাস। সেই ফোকাসটার নাম হচ্ছে গল ফোকাস। হ্যাঁ, গন ফোকাস। এই গন ফোকাস থেকে কিন্তু গতবার প্রশ্ন আসছে ইনফিনিটিসটা, ঠিক আছে? তাহলে দেখেন এখানে সুন্দর করে বলা আছে লিম্ফোসাইট, এপিথেলিয়েট সেল, ল্যাঙ্গারহ্যান্স সেলস, ঠিক আছে? এগুলো একসাথে মিশে একটা ক্লাসিক্যাল টিউবারকুলার গ্র্যানুলোমা ফর্মেশন করে এবং অনেকগুলো গ্র্যানুলোমা একসাথে হয়ে একটা প্রাইমারি লেশন অথবা গন ফোকাস তৈরি করে, ঠিক আছে? তাহলে এটা এই গন ফোকাসের ক্যারেক্টারিস্টিক্স কি, এটা থেকে প্রশ্ন আসতে পারে যে হুইচ অল অফ দ্য ফলোইং আর ক্যারেক্টারিস্টিক্স অফ গন ফোকাস এক্সেপ্ট। এটা নিয়ে শুধু বিসিএস এর কোশ্চেন আসে, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলোতে কোশ্চেন আসে। তাহলে এটা হচ্ছে পেল ইয়েলো ক্যাসিয়াস নোডিউল few millimeter to 1 to 2 centimeter in diameter, অবশ্যই মনে রাখতে হবে। পেল ইয়েলো ক্যাসিয়াস নোডিউল এবং few millimeter to 1 to 2 centimeter diameter, ঠিক আছে? and it is usually situated in the periphery of the lung, ঠিক আছে? periphery of the lungs। তাহলে এইটা সাধারণত থাকবে কোথায়? এটা লাংসের পেরিফেরিতে থাকবে, ঠিক আছে? এটা লাংসের পেরিফেরিতে থাকবে, ওকে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলবো প্রাইমারি লেশন অথবা গন্স ফোকাস। কারণ এটা এখান থেকে কোথায় চলে যেতে পারে? এখান থেকে চলে যেতে পারে এটা রিজিওনাল লিম্ফ নোডস, ঠিক আছে? মানে হাইলার লিম্ফ নোডে চলে গেল, হাইলার লিম্ফ নোডে, ঠিক আছে? যেমন এই যে এখান থেকে চলে গেল, এটা সাপোজ একটা প্রাইমারি লেশন ছিল, এটা চলে গেল এখানে হাইলার লিম্ফ নোডে। তাহলে যখন এই হাইলার লিম্ফ নোডে চলে যাবে, একটা রিজিওনাল লিম্ফ নোডে যখন চলে যায়, তখন সেটাকে আমরা বলি গন্স কমপ্লেক্স। তাহলে প্রথমে ছিল টিউবারকুলার গ্র্যানুলোমা, সেটা অনেকগুলো একসাথে হয়ে হলো একটা ফোকাস বা প্রাইমারি লেশন। এরপরে সেই লেশনটার সাথে যখন লিম্ফ নোড যুক্ত হয়, ঠিক আছে, এই গন্স ফোকাসের সাথে যখন রিজিওনাল একটা লিম্ফ নোড যুক্ত হয়, রিজিওনাল একটা লিম্ফ নোড, তখন সেটাকে আমরা বলি প্রাইমারি কমপ্লেক্স অথবা গন্স কমপ্লেক্স, প্রাইমারি কমপ্লেক্স অথবা গন কমপ্লেক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেটাকে আমরা বলছি গন কমপ্লেক্স। আচ্ছা, তাহলে আমরা একটুখানি ফেটটা আমরা বুঝলাম। মানে এই ইনফেকশন থেকে পরবর্তীতে কি হয় জানেন? এই যে একটা কমপ্লেক্স ফর্ম হলো। আচ্ছা, এটা যদি অনেক কিছু হইতে পারে, যদি হচ্ছে আমাদের বডি এটাকে প্রিভেন্ট করতে পারে, ইমিউন হয়ে যায়, তাহলে এটা ডরমেন্ট অবস্থায় থেকে যায়। আমাদের বডি এটাকে প্রোটেক্ট করলো, চারপাশে একটা ফাইব্রোসিস করে ফেললো, হ্যাঁ, একটা গার্ড দিয়ে ফেললো, সেটাকে প্রিভেন্ট করলো, স্প্রেড করতে পারতেছে, তাহলে আমাদের বডিতে ডরমেন্ট হিসেবে থেকে যায়। তো আর বাকিদের ক্ষেত্রে দেখা যায় যে ডরমেন্ট হিসেবে থাকে না, ডিজিজ হিসেবে হয়। তো দেখা যায় 90% ইনফেকশনই এটা হিল হয়ে যায়, বাকি 10%-এর ক্ষেত্রে টিবিটা ডিজিজ হিসেবে প্রকাশ করে। 10%-এর মধ্যে 50%-এ দেখা যায় প্রথম 2 বছরের মধ্যে ডিজিজটা হয়ে যায়, আর বাকিদের ক্ষেত্রে দেখা যায় সারা জীবনে যে কোনো একটা সময় হয়। আচ্ছা, ওকে, দেখেন তাহলে এই যে টিবির ফেটটা যদি আমরা বলি, তাহলে একটা কি হতে পারে যে প্রাইমারি ফোকাস থেকে হাইলার এবং মিডিয়াস্টাইনাল লিম্ফ নোডে আসতে পারে। এটাকে আমরা বলবো প্রাইমারি কমপ্লেক্স অথবা গন্স কমপ্লেক্স। এটা কিন্তু নিজে নিজে বেশিরভাগ ক্ষেত্রে হিল হয়ে যায়, 1 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার কি ডাইরেক্ট এক্সটেনশন অফ প্রাইমারি ফোকাস। এখান থেকে সরাসরি চলে গেল অন্য একটা জায়গায় চলে গেল, পারবে। এটাকে আমরা বলবো প্রোগ্রেসিভ পালমোনারি টিউবারকুলোসিস। যদি স্প্রেড টু দ্য প্লুরাতে চলে আসে, টিউবারকুলোস প্লুরাস এবং প্লুরাল ইফিউশন করে গেল,
blood-borne spread. A few bacilli, pulmonary, skeletal, renal, genitourinary infection, and often months of years later, massive spread হলে সেটাকে আমরা বলি মিলিয়ারি টিউবারকুলোসিস এবং মেনিনজাইটিস। একটা মনে রাখতে হবে মিলিয়ারি টিউবারকুলোসিস এবং মেনিনজাইটিস যদি হয় সেটা ইউজুয়ালি ব্লাড-বর্ন এবং সেটা ম্যাসিভ স্প্রেড হয়, ঠিক আছে? ইনফিনিটিস এগুলা। আচ্ছা, এটা হচ্ছে ফেট, আমরা অলরেডি পড়ে ফেলছি। ইনফিনিটিসটা গনস কমপ্লেক্স পড়ে ফেলছি। মিলিয়ারি টিবি আমরা প্রচুর পেশেন্ট ওয়ার্ডে পাই মিলিয়ারি টিবিতে না, এক্সরেতে সবসময় ছোট 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 ছোট। তাহলে আমরা এটার নাম মিলিয়ারি কেন? কারণ এখানে যেই এক্সরেতে আমরা যেই শ্যাডোগুলো দেখি এগুলো হচ্ছে মিলেট শেপ শ্যাডো না, সেখান থেকে আসছে মিলিয়ারি। তাহলে মিলেট শেপ হচ্ছে বলতে আমরা কি বুঝি, ফাইন 1 to 2 মিলিমিটার লেশন মিলেট শেপ ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য লাংস অকেশনালি অ্যাপিয়ার্স আ কোর্স, এবং এখানে থাকে ব্লাড বোন ডিসেমিনেশন হয়, ঠিক আছে? ওকে, সাইন সিমটম একই, টিউবারকুলোসিস সাইন সিমটম আমরা সবাই জানি, একটা কিছুক্ষণ পরে আমরা আবার পড়বো, ঠিক আছে? আমরা সুন্দর করে দেখবো। কিছু কিছু রিস্ক ফ্যাক্টরগুলো একবার দেখতে পারেন, কিছু পেশেন্ট রিলেটেড, কিছু অ্যাসোসিয়েটেড ডিজিজ, মানে সব ইমিউনোসাপ্রেস কন্ডিশন, এগুলো ক্ষেত্রে হতে পারে। এক্সরে ফাইন্ডিংস, হ্যাঁ আচ্ছা, এক্সরে ফাইন্ডিংসে আপনারা দুইটা জিনিস পড়বেন। একটা হচ্ছে ডেভিডসনের 552 নম্বর পেজে কিছু এক্সরে ফাইন্ডিংস দেওয়া আছে, যে কোন কোন ডিজিজ আমরা কি কি এক্সরে ফাইন্ডিংস পাই, এই জিনিসটা একটু দেখে নেবেন। হ্যাঁ, যে সাপোজ একটা পেশেন্টের বায়োল্যাটারাল হাইলার লিম্ফ নোড এক্সরেতে পাচ্ছে, তাহলে আপনি কি কি ডিডি চিন্তা করবো? 4টা ডিডি, হ্যাঁ মেইনলি অনেক কিছুতে পাই, আপনাদের ডেভিডসনের 4টা ডিডি আমরা চিন্তা করবো। এটা হচ্ছে সেটা একটা লিম্ফোমা হতে পারে, সার্কোডোসিস হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, সিলিকোসিস হতে পারে। তাহলে ওইখানে বেশ কিছু প্রত্যেকটা ফাইন্ডিংস এর জন্য ক্যাভিটেশন, কিছু ইম্পর্টেন্ট আমি বলে দিই, ক্যাভিটেশন, তারপর বায়োল্যাটারাল হাইলার লিম্ফ নোড, রিং শ্যাডোস বা ট্রামলাইন টিউবুলার শ্যাডোস, হ্যাঁ এই জিনিসগুলো কিসে কিসে পাই সেটা আমরা একটু দেখে নিব। সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আপনারা দেখেন টিউবারকুলোসিসে কি কি ফিচার পাওয়া যেতে পারে, সবগুলো ফিচারই কিন্তু টিবিতে পাওয়া যেতে পারে। সব ধরনের প্রেজেন্টেশন টিবি নিয়ে আসতে পারে, একটা কনসোলিডেশন অথবা কোলাপস নিয়ে আসতে পারে, একটা মিলিয়ারি ডিফিউজ শ্যাডোয়িং নিয়ে আসতে পারে, হ্যাঁ একটা এই যে ক্যাভিটেশন সেটাও টিবির ক্ষেত্রে থাকতে পারে, এবং এমনকি প্লুরালিফিকেশন, টিউবারকুলার প্লুরালিফিকেশন থাকতে পারে, এমপাইমা থাকতে পারে, সবগুলো থাকতে পারে। তাহলে এই যে এক্সরে ফাইন্ডিংসটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা খুব ভালো করে পড়বো, ঠিক আছে? আবার প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন যে এই সবগুলো ফাইন্ডিংস যেমন টিবিতে থাকতে পারে, সেই ক্ষেত্রে আর ডিডি কি কি হবে। একটা পেশেন্টে আপনি যদি এক্সরেতে কনসোলিডেশন পান, তাহলে আপনি কি কি ডিডি চিন্তা করবেন? যে আমরা বললাম নিউমোনিয়া, দেখছেন নিউমোনিয়া একটা আছে, টিবি একটা আছে, টিবি চিন্তা করতে পারে। কনসোলিডেট ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট কনসোলিডেশন নিয়ে আসতে পারে, পালমোনারি ইনফাকশন হলে এটা নিয়ে আসতে পারে। তো সব ধরনের ডিডি গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? সাথে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা আমি বলছি যে 552 পেজের এক্সরে যে বক্সটা দেওয়া আছে সেটা আপনারা ভালো করে পড়বেন। আচ্ছা, এরপর আসেন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ পালমোনারি টিবি। এটা আমরা সবাই জানি যে ক্রনিক কাফ, হ্যাঁ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া থাকে যে খুশখুশে কাশি 3 সপ্তাহের বেশি, হ্যাঁ সাথে হিমোপ্টাইসিস থাকতে পারে, পাইরেশিয়া ফান্নো নলেজেন নিয়ে। অনেক সময় দেখবেন যে অনেক রোগী অনেক দিন ধরে জ্বর কমে না, সব ইনভেস্টিগেশন হয়ে গেছে, ধরা পড়তেছে না, পাইরেশিয়া ফান্নো নলেজেন। তখন কিন্তু স্যাররা এম্পিরিক্যাল হিসেবে আমরা এনটিটিভি দিয়ে দিই, আনরিজলভ নিউমোনিয়া। হ্যাঁ, এটা কনসোলিডেশনের মতো আছে যেরকম, সেটা নিউমোনিয়া হিসেবে ডায়াগনোসিস হচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছেন, ভালো হচ্ছে না, বছরের পর বছর এরকম রয়ে গেছে, মাসের পর মাস। আনরিজলভ নিউমোনিয়ার একটা কজ হচ্ছে পালমোনারি টিবি। প্লুরালিফিকেশন থাকতে পারে, এবং সেটা কি ধরনের এক্সুডেটিভ অ্যাসিডোটিক থাকতে পারে, জেনারেল ওয়েট লস, জেনারেল লাইবিলিটি, স্পন্টেনিয়াস নিউমোথরাক্স হয়ে যেতে পারে। তাহলে আপনাকে যদি বলে যে নিচের কোনটা পালমোনারি টিবির ফিচার, স্পন্টেনিয়াস নিউমোথরাক্স, এটা কিন্তু পালমোনারি টিবির একটা ফিচার, হ্যাঁ তাহলে এটা আমরা মনে রাখবো, এটা ভুল হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে ইনফিনিটিসটা এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। ফিচার্স অফ প্রাইমারি টিবি। প্রাইমারি টিবি বলতে কি, প্রাইমারি মানে কি সেকেন্ডারি আছে? হ্যাঁ সেকেন্ডারি আছে। প্রাইমারি হচ্ছে আগে কখনোই হয় না, এই প্রথমবার হয়েছে, সেটা হচ্ছে প্রাইমারি টিবি। আর সেকেন্ডারি হচ্ছে আগে হয়েছিল, ভালো হয়ে গেছে, আবার হইলো, অথবা আগে তার ইনফেকশনটা ছিল ভিতরে, ডরমেন্ট অবস্থা ছিল, এখন আবার রিঅ্যাক্টিভেশন হয়েছে, দুটোই কিন্তু সেকেন্ডারি বা রিল্যাপস বা রিইনফেকশন, ঠিক আছে? আর প্রাইমারি টিউবারকুলোসিস হচ্ছে আগে ছিল না, এবার হয়েছে। প্রাইমারি টিবির কি কি ফিচার, এখান থেকে কোশ্চেন খুব বেশি আসে। এরকম ইনফিনিটিসটা কি কি, এটা ইনফেকশন হতে পারে 4 থেকে 8 সপ্তাহের মধ্যে, এটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, এটা প্রাইমারি কমপ্লেক্স, ওই যে আমরা পড়ছি গন কমপ্লেক্স, স্কিন টেস্ট কনভার্সন, এটা কোনটা? টিউবারকুলিন স্কিন টেস্ট। তার মানে এই সময় যদি আমরা টেস্ট করাই, তাহলে সেই সময় দেখা যাবে যে একটা স্কিন টেস্ট এমটি যেটা আমরা করি সেটা কিন্তু পজিটিভ আসবে। ডিজিজ কি কি হতে পারে? ডিজিজ হতে পারে যে একটা লিম্ফাডিনোপ্যাথি, যে হাইলার লিম্ফাডিনোপ্যাথি সেটা হতে পারে, পার্টিকেল মেডিস্টেন হতে পারে, কলাপস। হ্যাঁ দেখেন এখানে খুব ইম্পর্টেন্ট, আমি যদি আপনাকে কোশ্চেন করি হোয়াট ইজ দ্য মোস্ট কমন সাইট ফর কলাপস ইন প্রাইমারি টিউবারকুলোসিস, সবাই বেশি দেয় কি আপার লোব। আপার লোবে টিবি বেশি হয়, এটা আমরা জানি, এই জন্য সবাই বেশিরভাগ দেয় কি যেটা আপার লোব। কিন্তু আসলে প্রাইমারি টিবির ক্ষেত্রে মনে রাখতে হবে কলাপসটা বেশি হচ্ছে মিডল লোবে। প্রাইমারি টিবির ক্ষেত্রে কনসোলিডেশন মিডল লোবে, খুব ইম্পর্টেন্ট, খুব ভুল করে নাকি। আর সেকেন্ডারি টিবিটা হয় আপার লোবে বেশি।
আর কিছু ফিচার দেখেন প্রাইমারি টিবি, মিলিয়ারি টিউবারকুলোসিস কোন টাইপের টিবি? প্রাইমারি টিউবারকুলোসিস, মেনিনজাইটিস, পেরিকার্ডিটিস, ইফিউশন, ক্যাভিটেশন, ঠিক আছে, হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন, এডিমা নোডুসাম থাকতে কিন্তু টিবিতে, ড্যাকটাইলাইটিস, ফ্রাইটেনাল কনজাংটিভাইটিস থাকতে পারে। ওকে, তাহলে একটু ব্রেন স্টেম দেখেন। ফিচার্স অফ পালমোনারি টিউবারকুলোসিস আর অল এক্সেপ্ট ক্রনিক কাফ থাকতে পারে, আমরা জানি, ওয়েট লস থাকে, আনরিজলভড প্লুরাল এফিউশন, হ্যাঁ, ট্রান্সুডেটিভ প্লুরাল এফিউশন, আনরিজলভড প্লুরাল এফিউশন থাকতে পারে, কিন্তু ট্রান্সুডেটিভ হয় না, ইউজুয়ালি টিউবারকুলোসিস এফিউশন এক্সুডেটিভ। তাহলে অ্যান্সার কি? ডি, ঠিক আছে, অ্যান্সার ডি। এই যে এখান থেকে আমরা কোশ্চেন করছি, এটা এক্সুডেটিভ প্লুরাল এফিউশন, ঠিক আছে। তাহলে এখানে দুইটা থেকেই আপনার কোশ্চেন খুব বেশি আসতে পারে। ক্রনিক কমপ্লিকেশনস অফ পালমোনারি টিবি, এটা একটু দেখে রাখবেন যে ক্রনিক কমপ্লিকেশন কি হতে পারে। আমি কিছু বলে দিই, কিছু পালমোনারি হতে পারে, কিছু এক্সট্রা পালমোনারি হতে পারে। পালমোনারি কি জানেন? দেখবেন যে টিউবারকুলোসিসের পেশেন্ট আপনার কাছে যখন এক্সট্রা নিয়ে আসবে পরবর্তীতে, যে আগে তার টিবি হয়েছিল, দেখবেন যে অনেক ক্যালসিফিকেশন দেখা যায়, মানে ওটা যে হিল হয়ে যায়, যখন ফাইব্রোসিস হয়ে যায় ওটা পরে ক্যালসিফাই হয়ে যায়, তাহলে ক্যালসিফাইড শ্যাডো কিছু থাকতে পারে, ক্যালসিফিকেশন খুব কমনলি আমরা পাই, ঠিক আছে। 2 নম্বর কি? ফাইব্রোসিস, প্রচুর দেখা যায় ফাইব্রোসিস হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে যায়, আচ্ছা, এটা হিল করার সময়। আচ্ছা, তারপর কি? পেশেন্টের একটা হেমোপ্টাইসিস হতে পারে, ম্যাসিভ হেমোপ্টাইসিস একটা কজ সেখান থেকে হতে পারে। আচ্ছা, আবার টিউবারকুলোসিস যে ক্যাভিটি, সেই ক্যাভিটিতে ফাঙ্গাস যদি বসে যায় তাহলে অ্যাসপারজিলোমা হয়, অ্যাসপারজিলোমা, অ্যাসপারজিলোমা, ক্যালসিফিকেশন, ফাইব্রোসিস, হেমোপ্টাইসিস। এছাড়াও আর কি কি হতে পারে? যেমন ওখান থেকে একসময় দেখা যায় টিউবারকুলোসিস থেকে ব্রঙ্কিটিস ডেভেলপ করে, কর পালমোনারি ডেভেলপ করে, মানে হার্ট ফেলিয়ার, ফিস্টুলা হতে পারে, ঠিক আছে। আর নন পালমোনারি কমপ্লিকেশনের মধ্যে কি? একটা এম্পাইমা নেসেসিটেন্স ডেভেলপ করতে পারে। এটা যদি উপর দিকে চলে আসে লাইনজাইটিস, নিচের দিকে চলে গেলে এন্টারাইটিস, অ্যানোরেক্টাল ডিজিজ, অ্যামাইলোইডোসিস, এবং আর্থ্রাইটিস একটা হতে পারে, পলিআর্থ্রাইটিস, সেটার নাম হচ্ছে পমসেন্স পলিআর্থ্রাইটিস, ঠিক আছে। ওকে, তাহলে এই কমপ্লিকেশনগুলো আমরা মনে রাখবো। এক্সট্রা পালমোনারি কিছু কমপ্লিকেশন আছে, একটু দেখবেন। আমরা ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস নিয়ে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, পেশেন্ট আমাদের কাছে আসলে আমরা কিভাবে ডায়াগনোসিস করবো? আমরা সাধারণত কি করি? স্পুটাম দেখি, স্পুটাম ফর এএফবি, এটা আমরা খুব একটা কমন টেস্ট দিই, ঠিক আছে। অনেক ক্ষেত্রে স্পুটামে আসে না, তখন আমাদের ব্রঙ্কোস্কোপি করতে হয়। ব্রঙ্কোস্কোপি করে, ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি করে আমরা ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাবে অথবা ওয়াশিং নিই। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা গ্যাস্ট্রিক ওয়াশিং নিই, হ্যাঁ, গ্যাস্ট্রিক এনজি টিউব দিয়ে গ্যাস্ট্রিক ওয়াশিং এর মাধ্যমে আমরা নেই। এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস ফ্লুইড এক্সামিনেশন করতে হয়। সাপোজ তার যদি আমরা চিন্তা করি তার হচ্ছে ব্রেইন টিউবারকুলোসিস হয়েছে, হ্যাঁ, বা স্পাইনাল টিউবারকুলোসিস হয়েছে, তাহলে আমরা সিএসএফ ফ্লুইডটা নেব। অ্যাবডোমিনাল টিবি চিন্তা করলে অ্যাসিটিক ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, পেরিকার্ডিয়াল বা জয়েন্ট টিবি যদি হয় তাহলে জয়েন্ট ফ্লুইড নেব, ঠিক আছে। টিস্যু বায়োপসি আমরা যে কোনো জায়গা থেকে বায়োপসি করতে পারি। ডায়াগনোসিস টেস্ট কি? আমরা খুব সিবিএসইতে আমরা কি বলতে পারি যে ইএসআরটা পেশেন্ট অ্যানিমিক থাকতে পারে, ইএসআর বাড়ে, সিআরপি বাড়ে, টিউবারকুলিন স্কিন টেস্ট। তবে টিউবারকুলিন স্কিন টেস্ট একটা জিনিস মনে রাখতে হবে, ইট ইজ অনলি ইউজফুল ফর প্রাইমারি অ্যান্ড ডিপ সিটেড ইনফেকশন। এটা একটা কোশ্চেন আসতে পারে। কি কি স্টেন করি? গিলনেনসেন, অরামিন স্টেন, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন, এটার একটা নাম হচ্ছে জিন এক্সপার্ট। আমরা খুব বেশি যেটা করি সেটা হচ্ছে জিন এক্সপার্ট, হ্যাঁ, এটা নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। হ্যাঁ, এটা আমরা কিসের জন্য করি? খুব অল্প সময়ে আমরা এটা পেয়ে যাই, মাত্র 2 ঘন্টায় পেয়ে যাই, এই জন্য আমরা করি। কালচার আবার সলিড মিডিয়া, লিকুইড মিডিয়া, লোয়েলিস্টন, জেনসন, মিডল ব্রুক, ব্যাকটেক মিডিয়া, এবং রেসপন্স টু এম্পিরিক্যাল অ্যান্টিটিউবারকুলার থেরাপি। আচ্ছা, এখন আপনাকে যদি এটা বলে যে এখান থেকে বললো যে হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস, গোল্ড স্ট্যান্ডার্ড কি বলে? কোয়েশ্চেন একদম সিঙ্গেল একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে কালচার, আইসোলেশন অফ অর্গানিজম, গোল্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে। বাট ডেফিনেটিভ ডায়াগনোসিস হচ্ছে কালচারের মাধ্যমে, এটা হচ্ছে সিঙ্গেল বেস্ট। ওকে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই যে ক্যাটাগরিটা আপনাদের জন্য লাগবে না, দরকার নেই। তো এখন মনে রাখেন যে এখন হচ্ছে দুইটা ক্যাটাগরিতে, একটা ক্যাটাগরি 1 বলা হয়, ক্যাটাগরি 2 যেটা ছিল সেটা এখন আর নাই, সেটাকে আমরা বলি রিট্রিটমেন্ট রেজিমেন। আপনাদের জন্য এটা দরকার হবে না, আপনি এগুলো বাদ দেন। এখন আমরা একটু চলে যাবো অ্যান্টিটিউবারকুলার কেমোথেরাপিতে। ড্রাগস খুব ইম্পর্টেন্ট, ইনফিনিট টু দি ইনফিনিট স্টার। প্রথম কথা হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্টিটিবি ড্রাগ কি কি আছে, যদি একটা কোশ্চেন আসে। দেখেন তো, লিভোফ্লোক্সাসিন, অ্যামিক্যাসিন, সাইক্লোসিন, আইসোনাইজেন। তাহলে এখানে আইসোনাইজেন আমরা জানি কি? রাইপ, রিফাম্পিসিন, আরতে রিফাম্পিসিন, আইতে আইসোনাইজেন, পিতে পাইরিজিনামাইড, ইতে ইথামবিউটন, রাইপস, আর হচ্ছে লাস্টে এসতে স্ট্রেপ্টোমাইসিন, RIPES, রাইপস, হ্যাঁ। এটা রিফাম্পিসিন, আইসোনাইজেন, পাইরিজিনামাইড, ইথামবিউটন, এই পাঁচটা হচ্ছে আপনার ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার কেমোথেরাপি, ঠিক আছে। এই পাঁচটা, ঠিক আছে, রাইপস, এগুলো মনে রাখবেন যে ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার, আর যা আছে সেগুলো হচ্ছে সেকেন্ড লাইন। আচ্ছা, এখন দেখেন যে কোন অ্যান্টিটিবি ড্রাগ কিভাবে কাজ করে এবং সাইড এফেক্ট কি। তাহলে এটা হচ্ছে মোড অফ ইনফেকশন, সবগুলো মোড অফ ইনফেকশন আমরা পড়বো। মেজর অ্যাডভার্স এফেক্ট,
অ্যাডভার্স ইফেক্ট কি আছে, লেস কমন অ্যাডভার্স ইফেক্ট, মেইনলি মেজর অ্যাডভার্স ইফেক্ট ইনফিনিট টু দি পাওয়ার ইনফিনিটি স্টার। একটা জিনিস মনে রাখবেন, সব এনটিটিভটাকে হেপাটাইটিস করতে পারে, ঠিক আছে? ওকে, এটা সবগুলোর ক্ষেত্রে কমন থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আইসোনাইজেট মোস্ট কমন কি কি কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। পেশেন্ট হয়তো আপনি অনেক সময় বলবে যে পেশেন্ট আপনার কাছে আসবে টিবির ওষুধ খাচ্ছে, 3 মাসের হিস্ট্রি, একটা সিনারিও দেওয়া থাকলো যে একটা পেশেন্ট টিবির ওষুধ খাচ্ছে, সে 3 মাস ধরে টিবির ওষুধ খাচ্ছে, হ্যাঁ, আপনার কাছে আসছে, টিংলিং নামনেস অফ দ্য লিম, পেরিফেরাল লিম, সো লোয়ার লিমে তার টিংলিং নামনেস আছে, টিংলিং নামনেস তার মানে কি, তার নিউরোপ্যাথি হয়েছে, হ্যাঁ, নিউরোপ্যাথি। তাহলে মোস্ট কমনলি রেসপন্সিবল ড্রাগ কি হতে পারে, আইসোনাইজেট, ঠিক আছে? এটা একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার বা একটা আপনাদের কোশ্চেন হতে পারে। আচ্ছা, রিফাম্পিসিন একই রকম, তার মধ্যে হেপাটাইটিসটা খুব বেশি হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স হতে পারে। এরপরে চলে আসেন পাইরিজিনামাট। পাইরিজিনামাটের মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে, এটা যদি হয় তাহলে হাইপার ইউরেসিমিয়া হয়, ইউরিক অ্যাসিড অনেক বেড়ে যায়। হাইপার ইউরেসিমিয়া হইলে সেখান থেকে গাউট হতে পারে। আর একটা পেশেন্ট যদি আপনার কাছে আসে, আপনাকে যদি একটা সিনারিও দেয় যে উনি 3 মাসের এন্টি টিউবারকুলার কেমোথেরাপি খাচ্ছেন, দেখা গেল 3 মাস পরে তার জয়েন্টটা ফুলে গেছে, হ্যাঁ, ফার্স্ট মেটাটার্সাল জয়েন্ট অথবা নি জয়েন্টটা ফুলে গেছে, হ্যাঁ, প্রচন্ড ব্যথা হঠাৎ করে ফুলে গেছে, তাহলে সেটা হচ্ছে কিসের জন্য, সেটা হচ্ছে গাউট, হাইপার ইউরেসিমিয়া হয়েছে। ওকে, স্ট্রেপ্টোমাইসিনের সাইড এফেক্ট কি, অটোটক্সিসিটি, হ্যাঁ, যেমন 8th ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ, সে কানে শুনবে না, কানে শুনবে না, তাহলে একটা ফলো আপে প্রশ্ন করতে হবে তার কানে শুনে কোনো সমস্যা হচ্ছে না। ইথামবিউটল, রেট্রোবালবার নিউরাইটিস, চোখে দেখবে না, ঠিক আছে? তারা, তাহলে আমরা ফলো আপ নিব তার চোখে দেখতে সমস্যা হয় কিনা। এই জন্য এনটিটিভি ড্রাগ দিলে পেশেন্টকে কিছু অ্যাডভাইস দিয়ে দিতে হয় যে আপনার প্রস্তাব যদি লাল হয় তাহলে সমস্যা নেই। লাল কিসের জন্য হয়, রিফাম্পিসিন, এগুলোর জন্য এনটিটিভির জন্য লাল হতে পারে, এর কোনো সমস্যা নেই। কিন্তু প্রস্তাব যদি হলুদ হয়, তার মানে হেপাটাইটিস হতে পারে, তার জন্ডিস ডেভেলপ করতে পারে, হ্যাঁ, লিভার ইনফ্লামেশন, তাহলে সমস্যা। তাহলে প্রস্তাব যদি হলুদ হয়, চোখ যদি হলুদ হয়ে যায়, তার কানে শুনতে সমস্যা হইলে স্ট্রেপ্টোমাইসিন, তার চোখে দেখতে সমস্যা হইলে ইথামবিউটল, তার যদি হাত পা ঝিমঝিম করে বেশি আইসোনাইজাইড, তার যদি গিরা ব্যথা শুরু হয়ে যায়, কোনো গিরা ফুলে যায়, হ্যাঁ, তাহলে পাইরিজিনামাট, এই সমস্যাগুলো যদি হয় তাহলে পেশেন্ট খুব দ্রুত, অথবা প্রচুর যদি বমি হয়, বেশি সহ্য করতে পারতেছে না, তাহলে রোগী দ্রুত আবার ডাক্তারের কাছে আসবে। তাছাড়া প্রস্রাব, চোখের পানি লাল হতে পারে, এটার জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন মনে করেন আপনাকে বললো যে আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে আসতেন, আপনি একটা রোগীর এনটিটিভি দিচ্ছেন, মহিলা, 25 বছর মহিলা, নিউলি ম্যারিড, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখা গেল যে উনি হচ্ছে ওসিপি খাইতো, হ্যাঁ, নতুন বিয়ে করছে, ওসিপি খাইতো। তো 3 মাস পরে উনি আপনার কাছে আসছে যে, সরি, 3 মাস পরে আপনার কাছে আসছে যে তার এখন কনসিভ করছে। এখন এখানে রেসপন্সিবল ড্রাগ কোনটা বলতে পারবেন? এনটিটিভি খাচ্ছিল, সাথে ওসিপিও উনি খাচ্ছিলেন। 3 মাস পরে দেখা গেল যে উনি প্রেগনেন্ট, 12 উইকস, একটা ভায়াবল ফিটাস আছে, আল্ট্রাসাউন্ড দেখা গেল আপনার কাছে আসছে। এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে রিফাম্পিসিন একটা এনজাইম ইনডিউসার। তাহলে একই সাথে যদি এনটিটিভি খায়, সেখানে রিফাম্পিসিন আছে, সাথে যদি ওসিপি খায়, তাহলে এটা কন্ট্রাসেপটিভ ফেইলিয়ার হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে পেশেন্ট যদি প্রেগনেন্ট, চাইল্ড বিয়ারিং এজে থাকে, তাহলে তাকে এনটিটিভি দিলে একটা কাউন্সেলিং করতে হবে যে আপনি এই সময় ওসিপি খাইতে পারবেন না, হ্যাঁ, বা যদি দেখা যায় যে সে ম্যারিড, তাহলে আপনাকে বলতে হবে যে এই সময় সে ওসিপি ছাড়া আদার্স যে কন্ট্রাসেপটিভ গুলো, ব্যারিয়ার মেথড গুলো, সেগুলো বেশি ফলো করবে, এবং অবশ্যই বাচ্চা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবে, ঠিক আছে? তো চলুন আমরা যে দেখতেছি মন্টো টেস্ট আমরা কিভাবে করি এখানে একটু আমরা দেখবো, এটা একটু দেখে নেবেন। ফলস নেগেটিভ কিসে কিসে হতে পারে, ইনফিনিট স্টার, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে, হ্যাঁ, ফলস নেগেটিভ কিসে কিসে হয়, ফলস পজিটিভ কিভাবে হয়, এমটি যেটা মন্টো টেস্ট, অথবা টিউবারকুলিন টেস্ট, একই জিনিস। এটা কি করি, কিসে কিসে ফলস নেগেটিভ হয়, কিসে কিসে ফলস পজিটিভ হয়, ইনফিনিট স্টার, এগুলো আমরা পড়তে আগে, এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে যে জিনিসটা খুব 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসে যে ড্রাগগুলো আমরা ব্যবহার করি, এই ড্রাগগুলো এগেইনস্টে যদি রেজিস্ট্যান্ট থাকে, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। তাহলে কোন ড্রাগের এগেইনস্টে রেজিস্ট্যান্ট, সেটাকে উপর ভিত্তি করে, বা কয়টা ড্রাগের এগেইনস্টে রেজিস্ট্যান্স, সেটার উপর ভিত্তি করে আবার এটাকে ভাগ করা হয়। একটা হচ্ছে শুধু ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, আরটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, আরটা হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, যেটাকে বলা হয় এক্সডিআরটি। আচ্ছা, তাহলে শুধু ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হচ্ছে যে কোনো ফার্স্ট লাইন এনটিটিভি ড্রাগস এগেইনস্টে যদি রেজিস্ট্যান্স থাকে, যে কোনো ফার্স্ট লাইন যে 5টা আছে, যে কোনো একটা এগেইনস্টে যদি রেজিস্ট্যান্স থাকে, সেটাকে আমরা বলতে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। একদম মাথায় ঢুকায় নেন, পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। যদি জানা থাকে
তাহলে পরীক্ষার কোশ্চেনকে কোনো কোশ্চেনই মনে হবে না, ঠিক আছে। আচ্ছা, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কি, যে মাল্টি অ্যাটলিস্ট রিফাম্পিসিন আইসোনায়াজেড, ঠিক আছে, প্রথম দুইটা যে রাইপসের প্রথম দুইটা, তাহলে ড্রাগ রেজিস্ট্যান্ট মানে যে কোনো একটা এগেইনস্টে ফেলি, আর মাল্টি ড্রাগ মানে অ্যাটলিস্ট রিফাম্পিসিন আইসোনায়াজেড প্লাস মাইনাস আদার্স, অন্যগুলো থাকুক বা না থাকুক এই দুইটা থাকবে, আড়াই, ঠিক আছে, রিফাম্পিসিন আইসোনায়াজেড এই দুটোর এগেইনস্টে রেজিস্ট্যান্ট থাকবে। আর এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট কি দেখেন, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট এটা তো থাকবেই, রিফাম্পিসিন আইসোনায়াজেড তো থাকবেই, ঠিক আছে, এই দুটোর এগেইনস্টে রেজিস্ট্যান্সও থাকবেই, মানে এমডিআর টিপি তো থাকবেই, সাথে যে কোনো কুইনোলোন অথবা অ্যাটলিস্ট ওয়ান ইনজেক্টেবল সেকেন্ড লাইন এজেন্ট, তাহলে একটা যে কোনো কুইনোলোন এক্সডিআর, যদি আমরা বলি এক্সডিআর টিবি, হ্যাঁ এক্সডিআর টিবি মানে আপনার এমডিআর টিবি থাকতেই হবে এখানে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট মানে রিফাম্পিসিন এন্ড আইসোনাইজারের এগেইনস্টে থাকতে হবে, সাথে একটা কুইনোলোন থাকতে হবে, কুইনোলোন সাথে একটা ইনজেক্টেবল সেকেন্ড লাইন একটা ড্রাগ এগেইনস্টে রেজিস্ট্যান্স থাকতে হবে। তাহলে এগুলো থেকে ড্রাগ রেজিস্ট্যান্ট কোনটা, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কোনটা, এক্সডিআর কোনটা, যে কোনো একটাতে আপনাদের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে ইনফিনিটিস্টার। ফার্স্ট নেগেটিভ আমরা অলরেডি দেখে আসছি, ঠিক আছে। তাহলে টিউবারকুলোসিস থেকে এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখেন যে স্পেশাল বিসিএস কোশ্চেন আছে, যেমন গন্স ফোকাস কোথায় থাকে, আমরা পড়ছি পেরিফেরিতে, তাই না, তাহলে একটা হচ্ছে লাংস, লাংসে পেরিফেরিতে, প্রি এক্সডিআর টিউবারকুলোসিস মিথ, তাহলে এই আইসোনাইজার রিফাম্পিসিন এন্ড সিপ্রোফ্লুক্সাসিন, ঠিক আছে, রিফাম্পিসিন আইসোনাইজার সাথে কুইনোলোনস এটা। আচ্ছা, ড্রাগ কজিং ইনক্রিজড ইউরিক অ্যাসিড, তাহলে ইনক্রিজ ইউরিক অ্যাসিড কোনটা, পাইরাজিনামাইড, ওকে। আচ্ছা, এরপরে চলে আসেন, আচ্ছা টিউবারকুলোসিস থেকে এর বাইরে দু একটা জিনিস একটু জেনে রাখেন আমার কথায়, সেটা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের মধ্যে মোস্ট কমন সাইট কোনটা বলতে পারবেন, সেটা কোনটা, সেটা হচ্ছে লিম্ফ নোড। আচ্ছা, যদি বলে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস মোস্ট কমন সাইট কোনটা, আইলিওসিক্যাল রিজন, আইলিওসিক্যাল রিজিয়ন, ঠিক আছে, ওকে। এই প্রশ্নগুলো জানলেন। বোনস টিউবারকুলোসিস বা যেটা পটস ডিজিজ মোস্ট কমন সাইট কোনটা, লোয়ার থোরাসিক আপার ডরসাল, লোয়ার থোরাসিক আপার ডরসাল, যেটা T12 অথবা L1 এইদিকে লোয়ার থোরাসিক আপার ডরসাল রিজিয়নে সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এরপর চলে আসেন লাং অ্যাবসেস। লাং অ্যাবসেস বলতে আমরা কি বলছি, লাংসের ভিতরে ইনফেকশন, ঠিক আছে, লাংসের ভিতরে ইনফেকশন, তাহলে কি কি যে অ্যাসপিরেশন, ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন হলো, তাহলে অবস্ট্রাকশন হলো ওখানে সিক্রেশন জমে যায়, ইনফেকশন হলো, ইনফেকশন হোমোজেনাস, ঠিক আছে। আচ্ছা, ট্রিটমেন্ট আমরা অ্যান্টিবায়োটিক, পস্চুরাল ড্রেনেজ, একটু জেনে রাখলেন, খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু দেখে রাখলেন। আচ্ছা, ব্রঙ্কিয়েকটেসিস, ঠিক আছে, ব্রঙ্কিয়েকটেসিস জিনিসটা কি সেটা। আচ্ছা, ব্রঙ্কিয়েকটেসিস গুলা এটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। আপনি যদি ডেভিডসন দেখেন যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ কি কি আছে, তাহলে এক্সাম্পল খুঁজবেন চারটা, অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়েকটেসিস, সিস্টিক ফাইব্রোসিস। প্রথম কথা হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ কি কি সেটা আমরা জানবো, ব্রঙ্কিয়েকটেসিস পরে, তাহলে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ চারটা, ঠিক আছে, যে চারটা বললাম। আচ্ছা, এখন এরপরে চলে আসবে যে ব্রঙ্কিয়েকটেসিস মানে কি। ব্রঙ্কিয়েকটেসিস হচ্ছে অ্যাবনর্মাল ডাইলাটেশন অফ ব্রঙ্কাই। কোথাকার ব্রঙ্কাই, আমরা যদি রেসপিরেটরি ট্রি চিন্তা করি তাহলে একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল। টার্মিনাল ব্রঙ্কিউলের উপরে যদি ডিস্ট্রাকশন হয়, মনে রাখবেন যে টার্মিনাল ব্রঙ্কিউলের উপরে পার্মানেন্ট ডিস্ট্রাকশন হয়েছে, ব্রঙ্কাইগুলো ডাইলাটেশন হয়েছে, ব্রঙ্কা এবং ব্রঙ্কিউলস, তাহলে সেটাকে আমরা বলবো ব্রঙ্কিয়েকটেসিস। আর যদি অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলাটেশন হয় ডিউ টু ডিস্ট্রাকশন অফ অ্যালভিওলার ওয়াল বিলো দ্য টার্মিনাল ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউলের নিচে, তাহলে সেটার নাম হচ্ছে এমফাইসিমা, ঠিক আছে। এই দুটো জিনিস মনে রাখবেন। কজগুলো দেখেন, এই কজগুলো পড়বেন, মুখস্থ করবেন। কনজেনিটাল কিছু কজ আছে, অ্যাকোয়ার্ড কিছু কজ আছে, চিলড্রেন অ্যাডাল্টে, এই কজ থেকে প্রশ্ন আসতে পারে। আমি এখান থেকে বলে দিই একটু যে মোস্ট কমন কজ কি, মোস্ট কমন নোন কজ, ঠিক আছে, 50% ক্ষেত্রে কজ জানাই যায় না। মোস্ট কমন নোন কজ হচ্ছে টিউবারকুলোসিস বাংলাদেশে, ঠিক আছে, মোস্ট কমন নোন কজ কি, টিউবারকুলোসিস, ঠিক আছে, এটা আমরা একটু জেনে রাখবো। ব্রঙ্কিয়েটিস পেশেন্টের সিমটম কি কি নিয়ে আসে, ব্রঙ্কিয়েটিস পেশেন্টে যদি আপনার কোনো পেশেন্টের হিস্ট্রিতে যদি বলে যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, তার একটা কাফ আছে, সাথে প্রফিউজ এক্সপেক্টেশন অফ মিউকয়েড স্পুটাম, মিউকয়েড হতে পারে অথবা মিউকোপুরুলেন্ট হতে পারে, প্রফিউজ এক্সপেক্টেশন অফ স্পুটাম মোর মার্কড ইন দ্য মর্নিং, চেঞ্জ উইথ চেঞ্জার অফ পোশ্চার, ইনক্রিজ উইথ চেঞ্জার অফ পোশ্চার, তাহলে সেটা পৃথিবীতে ডায়াগনোসিস একটা, সেটা হচ্ছে ব্রঙ্কিয়েটিস। তাহলে ব্রঙ্কিয়েটিস হচ্ছে প্রফিউজ এক্সপেক্টেশন অফ স্পুটাম থাকবে, যেমন দিনে 5 কাপ 6 কাপ প্রচুর কফ বের হয়, এবং সেখানে দেখা যায় সেটা পোশ্চার চেঞ্জ করলে বাড়ে, সকালের দিকে বাড়ে।
এইরকম যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে আপনি ধরে নেবেন যে এটা ব্রঙ্কিটিসিস আপনাকে ইন্ডিকেট করতেছে। সাথে আরেকটা কি হতে পারে, ওই যে টিবি পরে ব্রঙ্কিটিসিস হয়, তাহলে আগে হয়তো তার পেশেন্টের টিবি হিস্ট্রি আছে, পোস্ট টিবি ব্রঙ্কিটিসিস, ঠিক আছে। তার হ্যালিটোসিস থাকতে পারে, ব্যাড ব্রেথ থাকতে পারে, কাফ থাকতে পারে, চেস্ট পেইন থাকতে পারে, হিমোপটাইসিস থাকতে পারে। ব্রঙ্কিটিসিস একটা ম্যাসিভ হিমোপটাইসিস একটা কজ, ঠিক আছে। এক্সামিনেশন কি পাবেন, আপনি এক্সামিনেশন যদি করতে চান পেশেন্টের ক্লাবিং পাবেন এবং বায়োল্যাটারাল কোর্স ক্রিপিটেশন পাবেন, বায়োল্যাটারাল কোর্স ক্রিপিটেশন, ঠিক আছে। তাহলে বায়োল্যাটারাল কোর্স ক্রিপিটেশন, বায়োল্যাটারাল ক্রিপিটেশনের কজ কি কি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। বায়োল্যাটারাল ক্রিপিটেশন, বায়োল্যাটারাল ক্রিপিটেশন যদি আমি লাংসে পাই, এখানে দেওয়া আছে দেখছেন যে বায়োল্যাটারাল ক্রিপিটেশন। বায়োল্যাটারাল ক্রিপিটেশন আপনি মনে রাখবেন তিনটা কজ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ব্রঙ্কিটিসিস, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা লাংয়ে ফাইব্রোসিস, আর 3 নাম্বার হচ্ছে আপনার পালমোনারি ইডিমা অথবা লেফট হার্ট ফেইলার, ঠিক আছে। তাহলে দেখেন যে বায়োল্যাটারাল ক্রিপিটেশনের 1 নাম্বার কজ আমি কি বললাম, ব্রঙ্কিটিসিস, যে কোর্স ক্রিপিটেশন পাবো। আর রেসপিরেটরি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডিপিএল, এখানে আপনি ফাইন ক্রিপিটেশন পাবেন, ঠিক আছে। কিন্তু সেই ফাইন ক্রিপিটেশনটা থাকবে শুধু ইন্সপিরেশনের সময়, হ্যাঁ, ডিপিএলটি শুধু ইন্সপিরেশনের সময়। আবার ফাইন ক্রিপিটেশন কিন্তু ইন্সপিরেশনও পাচ্ছেন, এক্সপিরেশনও পাচ্ছেন, হ্যাঁ, সাথে হয়তো একটু গ্যালোপ রিদম আছে, পালসাস অল্টারনেন্স আছে, আগে থেকে তার হচ্ছে হার্টের কোনো ডিজিজ আছে, সেটা হচ্ছে পালমোনারি ইডিমা অথবা লেফট হার্ট ফেইলার, ঠিক আছে। তাহলে এইভাবে একটু আমরা ডিফারেন্সিয়েট করবো। তাহলে ব্রঙ্কিটিসিসের ক্ষেত্রে আমরা ক্লাবিং পাবো, কোর্স ক্রিপিটেশন পাবো। তাহলে এই ফাইন্ডিংস গুলো যদি আমরা পাই তাহলে সেটা ডায়াগনোসিস হবে ব্রঙ্কিটিস। ট্রিটমেন্ট কি দেবো, ওই যে 3P, হ্যাঁ, একটা হচ্ছে ফিজিওথেরাপি এবং পোস্চুরাল ওয়েলনেস, প্রপার অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সার্জারি করতে পারি বা হার্ট লাং ট্রান্সপ্লান্টেশন করা যেতে পারে। আপনাদেরকে একটা জিনিস মনে রাখবেন যে খুব ইম্পর্টেন্ট না হলে ট্রিটমেন্টটা আপনাদের জন্য খুব বেশি জরুরি না। এখানে আপনাকে জানতে চাই যে আপনি উপজেলা লেভেলে পেশেন্টটার ডায়াগনোসিস করতে পারেন কিনা, ইম্পর্টেন্ট জিনিসগুলো ডায়াগনোসিসটা ধরতে পারেন কিনা সবচেয়ে বেশি, হ্যাঁ, সেই পেশেন্টে কি ইনভেস্টিগেশন দিবেন সেটা, এবং খুব ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, সেটা আপনাদের থেকে আসতে পারে। যে তাৎক্ষণিক আপনি ম্যানেজমেন্ট, যেগুলো না জানলে, যেগুলো খুব কমন, না জানাটা ঠিক না, অথবা যেটা না জানলে লাইফ সেভিং এ একটা হ্যাম্পার হয়ে যায়, সেই জিনিসটা। ব্রঙ্কিটিসিসটা ক্রনিক ডিজিজ, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে আপনি ম্যানেজমেন্ট, আপনি ডায়াগনোসিস করতে পারাটাই অনেক বেশি, প্রয়োজনে আপনি রেফার করতে পারবেন। ওকে, আচ্ছা, ডিজিজ অফ দ্য প্লুরা। তাহলে প্লুরা একটা জিনিস হচ্ছে প্লুরাল এফিউশন, ঠিক আছে। তাহলে আপনাকে যদি আমি এটা বলি যে এটা কোশ্চেন আপনাকে দিলাম, হোয়াট ইজ দ্য ডেফিনেটিভ সাইন ফর ডায়াগনোসিস প্লুরাল এফিউশন ক্লিনিক্যালি। ডেফিনেটিভ সাইন কি, ক্লিনিক্যালি আপনি পেশেন্টকে দেখবেন এবং এক্সামিনেশন করবেন, ডেফিনেটিভ সাইন আপনি কি পাবেন। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডেফিনেটিভ সাইন হচ্ছে দুইটা। এটা হচ্ছে আমি যদি পারকাশন করি স্টোনিডাল, আর অসকালটেশন যদি করি স্টেজে, তাহলে বেডসন অ্যাবসেন্ট, এই দুটো হচ্ছে ডেফিনেটিভ সাইন, ঠিক আছে। আপনার যদি তাও সন্দেহ থাকে আপনি বেডসাইডে এটা নিডল ঢুকাই দিলেন, একটু ফ্লুইড অ্যাসপিরেট করলেন যে আসে কিনা, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্লুরাল এফিউশনের ক্ষেত্রে আমরা খুব আগে থেকে পড়ছি এমবিবিএস লেভেলে, এই জিনিসগুলো আমাদের বিভিন্ন ধরনের প্লুরাল এফিউশনের কজগুলো আমরা পড়বো। এখানে আব্দুল্লাহ স্যারের শর্ট কেসে খুব সুন্দর করে দেওয়া আছে, পড়তে পারেন। এক্সুডেটিভ প্লুরাল এফিউশন কিছু কিছু হয়, ট্রান্সুডেটিভ কিছু কিছু হয়, ঠিক আছে, ইউনিল্যাটারাল কিছু কিছু হয়, বায়োল্যাটারাল কিছু কিছু হয়, ঠিক আছে, রাইট সাইডেড, লেফট সাইডেড, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা একটু দেখে নিতে পারি। আচ্ছা, এমপাইমা ওই প্লুরালিজমের মধ্যে পাস ইন দ্য প্লুরাল স্পেস, ঠিক আছে। তো লাং অ্যাবসেস আর এমপাইমার ফিচার কাছাকাছি একই। হাই গ্রেড একটা ফিভার থাকে, রেমিটেন্ট ফিভার, রাইগোর সোয়েটিং থাকে, লিউকোসাইটোসিস থাকে আমরা জানি, হাই সিআরপি থাকে, ঠিক আছে। পেশেন্টের যে পাশে সমস্যা সে পাশে প্লুরাল পেইন থাকে, এবং প্লুরাল এফিউশনের মধ্যে আমরা কিন্তু ক্লিনিক্যাল ফিচার পাই, মানে বেড সাউন্ড অ্যাবসেন্ট পাই এবং পারকাশন নোট কিন্তু স্টোনিডাল পাই। কিন্তু তার যেখানে থাকে সেখানে হচ্ছে যেহেতু পাস জমা থাকে, প্রচুর টেন্ডার হয় এমপাইমাতে। যে পাশে যদি রাইট হয় তাহলে একটা টেন্ডার থাকে, ইন্টারকোসাল স্পেসগুলো একটু সোয়েল থাকে, ঠিক আছে। তাহলে এমপাইমার একটু ফিচারটা আমরা একটু জানলাম। নিউমোথোরাক্স, ইনফিনিট স্টার। তাহলে প্লুরাল ডিজিজের মধ্যে ইনফিনিট স্টার হচ্ছে ইফিউশন এবং নিউমোথোরাক্স, ঠিক আছে, ইফিউশন এবং নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স কি, যে এয়ার ইন দ্য প্লুরাল স্পেস, সেটাকে আমরা বলি এক্সেস এয়ার ইন দ্য প্লুরাল স্পেস। আচ্ছা, নিউমোথোরাক্সের এই কজ ক্লাসিফিকেশনটা খুব ভালো করে শুনবেন, দুইটা, একটা স্পন্টেনিয়াস আর একটা হচ্ছে ট্রমাটিক। ট্রমাটিক হচ্ছে দুটো আয়োটোজেনিক, একটা বায়োপসি করতে গেছে হয়েছে, একটা নিডল ঢুকছে, সিডিএফএনএস করতে গেছে তখন হয়েছে, একটা সার্জারি করতে গেছে তখন হয়েছে। আর স্পন্টেনিয়াস কজ আবার দুটো ভাগে ভাগ করা হয়, প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে আগে তার কোনো লাং ডিজিজ ছিল না, হঠাৎ করে নিউমোথোরাক্স হয়েছে। আর সেকেন্ডারি হচ্ছে আগে একটা লাং ডিজিজ ছিল, এবার তার নিউমোথোরাক্স হয়েছে। তাহলে আপনাকে আমি একটা কোশ্চেন দিই, একটু চিন্তা করেন। আচ্ছা, একটা কোশ্চেন দিলাম, দেখেন নিউমোথোরাক্স থেকে আপনাদের জন্য কতভাবে প্রশ্ন করতে পারে। একটা হচ্ছে একটা পেশেন্ট
তার আগে থেকে সিওপিডি আছে, পেশেন্টের বয়স হচ্ছে 55 বছর, আগে থেকে তার সিওপিডি আছে, সে আপনার কাছে আসছে, সাডেন সিভিয়ার রাইট সাইডের চেস্ট পেন, ঠিক আছে, এক নাম্বার সাডেন সিভিয়ার রাইট সাইডের চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট, ঠিক আছে, এরকম। আপনি ব্লাড প্রেশার দেখলেন 80-50 মিলিমিটার মার্কারি, পালস 120 বিটস পার মিনিট, ঠিক আছে। আপনি এক্সামিনেশন করতে গেলেন, ট্রাকিয়া দেখলেন লেফটে, ঠিক আছে, ট্রাকিয়া লেফটে। আপনাকে এখন বললো যে হোয়াট মে বি দ্য হোয়াট ফাইন্ডিংস ডু ইউ এক্সপেক্ট ইন পারকাশন অফ দিস পেশেন্ট। পারকাশনে আপনি কি পেতে পারেন? এই পেশেন্টের ব্রেথ সাউন্ডটা বললো অসকল্টেশনে আপনি এটার ব্রেথ সাউন্ডটা ডিমিনিশড পেয়েছেন, পারকাশনে কি পেতে পারে? তাহলে আমরা বুঝতে পারতেছি যে পারকাশনে এটা কি হতে পারে বলেন তো? এটা পারকাশনে আমরা আপনাকে প্রথমে ধরেন পারকাশন না, প্রথমে আপনাকে বললো যে হোয়াট মে বি দ্য কেস, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস অফ দিস পেশেন্ট, আপনার পেশেন্টের ডায়াগনোসিস কি, একটা কোশ্চেন হয়ে দিল। তাহলে ডায়াগনোসিস কি হবে? রাইট সাইডে টেনশন, নিউমোথোরাক্স। টেনশনে শুধু হিমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকে, এখানে বিপি আমরা কম পাইছি, ট্রাকিয়া কোন দিকে চলে গেছে, লেফটে চলে গেছে, ব্রেথ সাউন্ড কিন্তু অ্যাবসেন্ট হয়ে গেছে, হ্যাঁ, পেশেন্টের একটা সিওপিডি ছিল। তাহলে একটা হতে পারে যে এটা হঠাৎ করে যেহেতু সাডেন হয়ে গেছে, রাতেও সুস্থ, সন্ধ্যায় সুস্থ ছিল, আপনার কাছে 1 ঘন্টা পরে আসছে, অসুস্থতা নেই। তাহলে এখানে এটা ইফিউশন হতে পারে, কিন্তু ইফিউশন এত র্যাপিডলি ডেভেলপ করবে না, যেহেতু তার আগে এটা সিওপিডি ছিল, আমরা ধরে নিব সেখান থেকে কমপ্লিকেশন হিসেবে এটা নিউমোথোরাক্স হয়েছে। তাহলে এটা প্রথম ডায়াগনোসিস হচ্ছে রাইট সাইডে টেনশন, নিউমোথোরাক্স। আপনাকে বললো যে এই ক্ষেত্রে আপনি পারকাশন নোট কি আশা করেন? তাহলে পারকাশন নোট আমি আশা করি হচ্ছে এখানে রেজোনেট, হাইপার রেজোনেট। নরমালি রেজোনেট, এখানে আমি হাইপার রেজোনেট, বাতাস বেশি হয়ে গেছে। ওকে, থার্ড কোশ্চেন আপনার এখানে বললো যে হোয়াট টাইপ অফ নিউমোথোরাক্স ইজ দিস, এটা কি ধরনের নিউমোথোরাক্স? সেই ক্লাসিফিকেশনের বক্স থেকে আপনি দিলে এটা কি প্রাইমারি না সেকেন্ডারি না ট্রমাটিক নাকি স্পন্টেনিয়াস? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এটা স্পন্টেনিয়াস, কিন্তু এটা সেকেন্ডারি নিউমোথোরাক্স। স্পেসিফিক বলে সেকেন্ডারি কেন? কারণ আগে তার সিওপিডি ছিল, তার ব্যাকগ্রাউন্ডে তার নিউমোথোরাক্স হয়েছে। তাহলে এটা প্রাইমারি স্পন্টেনিয়াস, কিন্তু এটা সেকেন্ডারি, এই জন্য অ্যান্সার হবে সেকেন্ডারি নিউমোথোরাক্স। যদি বলতো যে তার আগে কোনো ডিজিজ নাই, হঠাৎ করে আপনার কাছে আসছে রাইট সাইডে টেনশন নিউমোথোরাক্স থেকে, কোন টাইপ অফ নিউমোথোরাক্স, তখন কিন্তু আমি বলবো এটা প্রাইমারি নিউমোথোরাক্স। ওকে, আচ্ছা, তাহলে প্রাইমারি গেল, সেকেন্ডারি গেল, ট্রমাটিক হইলো। আর একটা কজ হতে পারে সেকেন্ডারির ক্ষেত্রে, মোস্ট কমনলি কিছু কিছু সেকেন্ডারি পাই, অবস্ট্রাকটিভ ডিজিজ যেমন সিওপিডি, আবার অ্যাজমা, দুই ক্ষেত্রে পেতে পারি। ইনফেকশনের মধ্যে টিবি, লাং অ্যাবসেস, ঠিক আছে, পালমোনারি ইনফাকশন, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ডায়াবেটিক সিস্টিক লাং ডিজিজগুলোর ক্ষেত্রে আমরা পাইতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ দ্য নিউমোথোরাক্স। আচ্ছা, আবার স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স আরেকটা ক্লাসিফিকেশন আছে, দেখেন, সেটা হচ্ছে ক্লোজ নিউমোথোরাক্স, আর হচ্ছে ওপেন, আরটা হচ্ছে টেনশন। টেনশন নিউমোথোরাক্সের সমস্যা কি, এটা ওয়ান ওয়ের ভালভ হয়ে যায়, বাতাস শুধু এখানে আসে স্পেসে, কিন্তু ব্যাক করতে পারে না, আর ওপেনে আসতে পারে, যেতেও পারে। ক্লোজ নিউমোথোরাক্সে, হ্যাঁ, ক্লোজ নিউমোথোরাক্সে কি হবে? ক্লোজ নিউমোথোরাক্সে এটা হয়েছে, কিন্তু এটা ক্লোজড আছে, এখানে কোনো কমিউনিকেশন নাই, যার ফলে এটা আস্তে আস্তে রিজলভ হয়ে যায়। ওকে, আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসিফিকেশন ইনফিনিটি স্টার। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আমার কাছে উপজেলা হেলথ কমপ্লেক্সে যদি একটা পেশেন্ট রাইট সাইডে টেনশন নিউমোথোরাক্স নিয়ে আসে, হোয়াট ইমিডিয়েট মেজার ডু ইউ ওয়ান্ট টু ডু? লাইফ সেভিং প্রসিডিউর আপনি কি করবেন? সেটা হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমি একটা নিডল প্রিক করে দেবো, যেই পাশে নিউমোথোরাক্স সেই পাশে আমি একটা নিডল দিয়ে দিব, রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। যদি বাম পাশে হয় তাহলে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে একটা নিডল প্রিক করে দেবো, কিছু বাতাস আমি বের করে দেবো, এটা বের করে দিয়ে তাকে আমি রেফার করে দিব, ঠিক আছে। তাহলে ম্যানেজমেন্ট যদি বলে, ক্লিনিক্যাল ফিচারগুলো বলবেন, টেনশন নিউমোথোরাক্স ট্রিটমেন্ট হচ্ছে ইমিডিয়েট ইনসারশন অফ এ 16F ক্যানুলা অথবা ওয়াইড বোর নিডল এট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস এট দ্য লেভেল অফ মিড ক্লাভিকুলার লাইন, ঠিক আছে, এইটা, ঠিক আছে। আচ্ছা, যদি বলে যে এর পরে আপনি কি করতে চান, যে আপনি ইমিডিয়েটলি একটা পেশেন্টকে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে নিডল দিয়েছেন, আপনি হয়তো সাদুল্লাপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে আছেন, এরপরে আপনি সাদুল্লাপুর উপজেলা হেলথ কমপ্লেক্স গাইবান্ধাতে আছেন, একটা পেশেন্ট এরকম আসলো, আপনি এটা নিডল দিয়ে দিয়েছেন টেনশন নিয়ে মতো, এরপরে আপনি কি করবেন? আপনাকে বললো আপনি আইটি টিউব দিবেন, আপনাকে বললো আপনি রেফার করবেন। অ্যান্সার কিন্তু আইটি টিউব না, অ্যান্সার হচ্ছে রেফার, কারণ উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের আইটি টিউব দেওয়ার মতো সেটিংস নাই, আমাকে রেফার করতে হবে। যদি বলে আপনি সদর উপজেলায় আছেন বা টারশিয়ারি হসপিটাল আছে, তখন আপনি কি করবেন? তখন আপনি আইটি টিউব দিবেন, ইন্টারকোস্টাল টিউব ইন দ্য 4th, 5th or 6th ইন্টারকোস্টাল স্পেস ইন মিড এক্সিলারি লাইন ফলোড বাই ওয়াটার সিল ড্রেনেজ। ওয়াটার সিল ড্রেনেজ থাকতে হবে। কোন লোকেশনে দিবেন সেটাও প্রশ্ন আসতে পারে। 4, 5 অথবা 6 ইন্টারকোস্টাল স্পেস, কোন লাইনে, মিড এক্সিলারি লাইনে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই দুইটা জিনিস আপনাদের জন্য ইনফিনিটি স্টার, আর দরকার নেই। এরপরে চলে আসেন আমরা খুব ইম্পর্টেন্ট
দুটো ডিজিজ নিয়ে আলোচনা করবো, অবস্ট্রাকটিভ এয়ার ডিজিজ। লাং পেরিফেরিতে আপনি প্রচুর পাবেন, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাজমা আর একটা হচ্ছে সিওপিডি। সিওপিডি এবং অ্যাজমা, তাই না, আমরা প্রচুর পাই, পেরিফেরিতে অনেক অনেক পাবো। তাহলে দেখেন সিওপিডির ক্ষেত্রে আবার দুইটা আছে, একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে এমফাইসেমা। আচ্ছা, ক্রনিক ব্রঙ্কাইটিসের ডেফিনেশন আমরা জানি, কাফ অ্যান্ড স্পুটাম মোস্ট অফ দ্য ডেজ ফর অ্যাটলিস্ট 3 months in each 2 consecutive years. এমফাইসেমা ডেফিনেশনটা একটু আগে আমি বলছি ব্রঙ্কাইটিসের সাথে। রিস্ক ফ্যাক্টরগুলো আমরা দেখে নিব। রিস্ক ফ্যাক্টরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর কি? হোয়াট ইজ দ্য মোস্ট কমন অথবা মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর সিওপিডি পেশেন্ট? অ্যান্সার স্মোকিং। স্মোকিং। কত প্যাক ইয়ার লাগে সিওপিডি ডেভেলপ করার জন্য? ঠিক আছে, এগুলা একদম ঢাকা, এগুলা আসার সময়টা খুব বেশি সুপারফিশিয়াল কোশ্চেন, একদম পারলে সময় লাগবে না, চান্স নিশ্চিত ইনশাল্লাহ। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর সিওপিডি, সেটা হচ্ছে স্মোকিং, 10 প্যাক ইয়ার মনে রাখবেন। আচ্ছা, এরপরে নেক্সট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর কি? বায়োমাস ফ্লুইড। তাহলে 1 নম্বর স্মোকিং, 2 নম্বর হচ্ছে বায়োমাস সলিড ফুয়েল। এটা গ্রামের মহিলাদের বেশি হয়, যারা লাকড়ি চুলায় রান্না করে, তারা এটা নিয়ে আসে। অন্যান্য জিনিসগুলো আছে। জেনেটিক ফ্যাক্টর একটা মনে রাখবেন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এরপরে দেখেন সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে কি কি ফিচার থাকে বেশি, তাই না? তাহলে সিওপিডি পেশেন্ট ওই যে ক্রনিক ব্রঙ্কাইটিস যদি হয়, তাহলে ব্রঙ্কাসের সমস্যা। ব্রঙ্কাস অনেক দিন থেকে, ব্রঙ্কাসে যেটা থাকে, ব্রঙ্কাসে গ্ল্যান্ড বেশি থাকে, গ্ল্যান্ড থাকে, গবলেট সেল থাকে। সুতরাং ক্রনিক ব্রঙ্কাইটিস যখন হয়, পেশেন্টের কাশি হয়, সাথে তার প্রোডাক্টিভ স্পুটাম হয়, প্রোডাকশন হয়। আর এমফাইসেমাতে নিচের দিকে সমস্যা, টার্মিনাল ব্রঙ্কের নিচে ডিস্ট্রাকশন হয়ে গেছে, গ্যাস ট্র্যাপিং হয়ে যায় বেশি। এমফাইসেমাতে পেশেন্টের ক্ষেত্রে ডিজনিয়াটা বেশি থাকে, হ্যাঁ, শ্বাসকষ্ট বেশি থাকে। তাহলে সিওপিডি পেশেন্টের ওভারঅল চিফ কমপ্লেন যেটা বা কার্ডিনাল ফিচার যদি আপনাকে বলে, কার্ডিনাল কমপ্লেন কি, সেটা হচ্ছে এক্সারশনাল ডিসনিয়া। আগে শ্বাসকষ্টটা এখানে বেশি হয়, সাথে কাশি হয়, ঠিক আছে, অন্যান্য কমপ্লেনগুলো হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা ডায়াগনোসিস কিভাবে করি? ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল হিস্ট্রি নেবেন, তার ফাইন্ডিংস দেখবেন, হ্যাঁ, লাংসে অবস্ট্রাকটিভ ফাইন্ডিংস, অ্যাজমা এবং সিওপিডিতে ব্রেথ সাউন্ড আমরা কিরকম পাই? ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। নর্মাল ব্রেথ সাউন্ড কেমন? ভেসিকুলার। নর্মাল ব্রেথ সাউন্ড হচ্ছে ভেসিকুলার মানে ইন্সপিরেশনটা লম্বা থাকে, এক্সপিরেশনটা কম থাকে, দুটোর মধ্যে কোনো গ্যাপ থাকে না। এটা হচ্ছে ইন্সপিরেশন, এটা এক্সপিরেশন। আর অ্যাজমা অথবা সিওপিডিতে কি হয়? ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশনটা বড় হয়ে গেছে, দেখছেন, এক্সপিরেশনটা বড় হয়ে গেছে, ইন্সপিরেশনটা ছোট হয়ে গেছে, রিভার্স। আর ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড যেটা আমরা বলছি, সেটা কিরকম? সেটা হচ্ছে ইন্সপিরেশন ইজ ইকুয়াল টু এক্সপিরেশন, দুটোই সমান এবং এদের মধ্যে একটা গ্যাপ থাকে। ইন্সপিরেশন এবং এক্সপিরেশন দুটোই সমান এবং এর মধ্যে একটা গ্যাপ থাকে। তাহলে অ্যাজমা এবং সিওপিডি দুই ক্ষেত্রে আমরা ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন পাবো, ঠিক আছে। অ্যাজমাতে প্রচুর রংকাই পাওয়া যায়, হ্যাঁ, লাংসে শোর শব্দ পাওয়া যায়, যেটা সিওপিডি খুব এটা থাকে না, খুব অল্প, বা মনোফোনিক থাকতে পারে। বাট অ্যাজমার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রংকায় প্রচুর শোনা যায়, পলিফোনিক রংকায়। যদি আমাকে বলে যে গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস আমি কিভাবে করবো, গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ফর সিওপিডি, এটা হচ্ছে স্পাইরোমিটার একটা মেশিন। সেই স্পাইরোমিটার মেশিনের মাধ্যমে আমি ডায়াগনোসিস করবো হচ্ছে সিওপিডি। একটা লম্বা একটা বড় মেশিন থাকে, একটা নল থাকে, নলে আমি জোরে ফু দিতে হয়, দিয়ে শ্বাস ছাড়তে হয়। তাহলে এই মেশিনের মাধ্যমে আমি স্পাইরোমিটারের মাধ্যমে আমি এটা ডায়াগনোসিস করতে পারি। এটা গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস টু কনফার্ম সিওপিডি পেশেন্ট ইজ স্পাইরোমেট্রি, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। এটা সিভিয়ারিটি আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার। এখানে স্পাইরোমিটার ফাইন্ডিংস এর উপর ডিপেন্ড করে এই সিভিয়ারিটিটা করা হয়। হ্যাঁ, আপনার কাছে বললো যে একটা পেশেন্ট, সে সিওপিডি পেশেন্ট, আপনার কাছে আসছে, স্পাইরোমেট্রি করছেন, দেখা গেলো FEV1 পাইলেন 43%, তাহলে এটা কোন স্টেজে আছে বা এটা সিভিয়ারিটি কি, ঠিক আছে। তাহলে দেখেন সিওপিডি মানে আমরা ফিজিওলজিক্যাল ক্লাসে বলছিলাম যে এটা FEV1 FVC রেশিও কম থাকবে, লেস দেন 70% বা 0.7 থাকবে। FEV1 ভাগ FVC এই রেশিওটা থাকবে লেস দেন 0.7 বা নর্মাল হচ্ছে কম থাকে, লেস দেন 70% থাকে। তাহলে সিওপিডি পেশেন্ট মানে যেহেতু এটা থাকতেই হবে, এটা হচ্ছে ডায়াগনোসিস করার জন্য, ঠিক আছে। FEV1 এরকম কম থাকবে, তাহলে সবগুলো মাইল্ডেও এটা থাকবে, মডারেটেও এটা থাকবে, সিভিয়ারেও এটা থাকবে, ভেরি সিভিয়ারেও এটা থাকবে, এটা সব জায়গায় থাকবে, এটা ডায়াগনোসিসের জন্য এটা লাগবে। এরপরে এটা কিন্তু স্টেবল সিওপিডি পেশেন্টের জন্য, আগে ডায়াগনোসিস করছে, এখন সে ফলো আপে আসছে।
এখন তারপরে যদি তার ওষুধ টষুধ দিলেন সবকিছু করলেন, তার এফিভিয়ন যদি গ্রেটার দেন 80% হয় তাহলে সে মাইল্ড। তার এফিভিয়ন যদি 50 থেকে 80-র মধ্যে থাকে তাহলে মডারেট, ঠিক আছে। 30 থেকে 50-এর মধ্যে থাকলে সিভিয়ার বা স্টেজ 3, আর 30-এর কম হলে সেটা হচ্ছে ভেরি সিভিয়ার। তাহলে মনে রাখবেন 30, 50, 80, 80-র উপরে গেলে মাইল্ড, 30 থেকে 50-এর মধ্যে থাকলে মডারেট, সরি 50 থেকে 80-র মধ্যে থাকলে মডারেট, 30 থেকে 50-এর মধ্যে সিভিয়ার বা স্টেজ 3, আর 30-এর নিচে থাকলে ভেরি সিভিয়ার বা স্টেজ 4। এখন আপনাকে যদি বলে, যেটা বললাম যে আগে সে পেশেন্ট সিওপিডির আপনার কাছে আসছে এফিভিয়ন এফবিসি লেস দ্যান 0.7, কিন্তু আপনি এখন এফিভিয়নটা পাচ্ছেন 54%, তাহলে এটা কোন স্টেজে আছে? তাহলে স্টেজ 2, বা এটা সিভিয়ারিটি কি? এটা মডারেট, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসতে পারে। কমপ্লিকেশন গুলো একটু দেখবেন, একটু আগে আমরা বললাম নিউমোথোরাক্স হতে পারে, এটা একটা কমপ্লিকেশন। পলিসাইথেমিয়া হয়, ঠিক আছে, এটা একটা কমপ্লিকেশন। রেসপিরেটরি ফেলিয়ার তো হতেই পারে। সিওপিডিতে টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, তাই না? সিওপিডি থেকে রাইট হার্ট ফেলিয়ার হলে পালমোনারি হাইপারটেনশন হতে পারে, ঠিক আছে, কর পালমোনারি ডেভেলপ করতে পারে, রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ট্রিটমেন্ট কি? আচ্ছা, ট্রিটমেন্টের মধ্যে একটা কোশ্চেন মনে রাখেন যে সিওপিডির কোন ট্রিটমেন্টটা তার সার্ভাইভাল বাড়ায় একটা পেশেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো ডিজিজের ক্ষেত্রে কোন ট্রিটমেন্ট দিলে পেশেন্টের সার্ভাইভাল বেনিফিট আছে? তাহলে সিওপিডির ক্ষেত্রে দুটা ট্রিটমেন্ট দিলে পেশেন্টের সার্ভাইভাল বেনিফিট পাওয়া যায়। এক নম্বর হচ্ছে স্মোকিং সিজেশন, ধূমপান বন্ধ করলে সার্ভাইভাল একটা বেনিফিট পাওয়া যাবে। 2 নম্বর কি? লং টার্ম অক্সিজেন। পেশেন্টের অক্সিজেন কম থাকে, অক্সিজেন যদি আমি বেশি দিই সেক্ষেত্রে তার লং টার্ম অক্সিজেন দেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, কিন্তু আপনি জাস্ট মনে রাখেন যে একটা স্মোকিং সিচুয়েশন আর হচ্ছে এলটিওটি, লং টার্ম অক্সিজেন থেরাপি, এই জিনিসে সিওপিডি পেশেন্টের সার্ভাইভাল বাড়ে। আর কি কি ট্রিটমেন্ট দেবো? কিছু ডায়েটারি প্ল্যান দিতে হবে, পেশেন্টের পালমোনারি রিহ্যাবিলিটেশন করতে হবে। আচ্ছা, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আমরা বঙ্কো ডায়ালেটর দিই, তাই না? আচ্ছা, এখানে বঙ্কো ডায়ালেটর আমরা কি দিতে পারি? শর্ট অ্যাক্টিং বঙ্কো ডায়ালেটর সালবিটামল দিতে পারি, যেরকম সাবা। অথবা আমরা একটা দিতে পারি কি? শর্ট অ্যাক্টিং মাস্কেরেনিক অ্যান্টাগনিস্ট, হ্যাঁ, এন্টিকোলিনার্জিক, ইপ্রাটোপেম ব্রোমাইড দিতে পারি। ওকে, আমরা একটা স্টেরয়েড দিতে পারি, কর্টিকোস্টেরয়েড, থিওফিলিন ডেরিভেটিভস, জ্যানথিন ডেরিভেটিভস গুলো দিতে পারি, অক্সিজেন থেরাপি দিতে পারি, ঠিক আছে, ভ্যাকসিনেশন করা যেতে পারে, অ্যান্টিবায়োটিক্স, সার্জারি করা যায়, লাং ট্রান্সপ্লান্টেশন করা যায়, এগুলো অনেকগুলো। আপনাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য চিফ ড্রাগ for treatment of COPD patient, or the mainstay of treatment, বা মেইন ড্রাগ অথবা চয়েস অফ ড্রাগ ফর COPD patient, অনেকভাবে আসতে পারে, বলেন তো। অনেক কিছু পড়লেন, প্রশ্ন তো সিঙ্গেল বেস্ট, তাই না, একটা আপনাকে, সুতরাং এগুলি স্পেসিফিক কোশ্চেনগুলো বেশি আসার সম্ভাবনা, তাহলে হা করে তাকায় থাকতে পারে। যদি পারেন তাহলে তো মানে প্রশ্ন আপনার কাছে পায়ে ধরে মাপ চাবে, তাই না? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বঙ্কো ডায়ালেটর। মনে রাখবেন সিওপিডির ক্ষেত্রে মেইনস্টে অফ ড্রাগ হচ্ছে বঙ্কোডাইলেটর, আর অ্যাজমার ক্ষেত্রে মেইনস্টে অফ ড্রাগ, চিফ ড্রাগ হচ্ছে অ্যাজমা এক্সাজারবেশনে স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েডস, ঠিক আছে। ওকে, তাহলে এটা তো ফার্স্ট লাইন ড্রাগটা কি হয়? একটা পেশেন্ট সিওপিডির পেশেন্ট যদি আসে, দেখবেন যে আমরা সালবিটামাল এবং ইপ্রাটোপিয়াম ব্রোমাইড দিয়ে নেবুলাইজেশন দিই। তাহলে ফার্স্ট লাইন ড্রাগটাই হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট এবং শর্ট অ্যাক্টিং মাস্কেরিনিক অ্যান্টাগনিস্ট, সেটা হচ্ছে সালবিটামল এবং ইপ্রাটোপিয়াম ব্রোমাইড। ওকে, তাহলে বঙ্কো ডায়ালেটর হচ্ছে মেইনস্টে অফ ড্রাগ, আর ইনিশিয়ালি আসলে আমরা এই দুটো একসাথে দিই। হ্যাঁ, এখানে দেখেন পিঙ্ক পাফার মানে হচ্ছে এমফাইসিমা, ব্লু ওয়াটার্স হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। এই দুটো একটা ডিফারেন্স দেওয়া আছে, একটু দেখে নেবেন। হ্যাঁ, ট্রিটমেন্টটা আমি বললাম, এগুলো দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে সিওপিডির ক্ষেত্রে এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু মনে রাখবো। ওকে, এরপর চলে আসেন যে কর পালমোনারি, একটু একটা ধারণা নেওয়া খুব বেশি আপনাদের দরকার নেই। কমন হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে উইথ অর উইদাউট রাইট হার্ট ফেলার, মানে রাইট হার্ট ফেলার থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিউ টু ডিজিজ অফ দ্য লাং প্যারেনকাইমার সমস্যা থাকতে পারে, অথবা ভাস্কুলেচারের সমস্যা থাকতে পারে, অথবা চেস্ট ওয়ালে, তিনটা জিনিসই থাকতে পারে। এই তিনটা যে কোনো একটা সমস্যার জন্য যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, সেটাকে আমরা বলবো কর পালমোনারি। সাথে হার্ট ফেলার থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে ক্লিনিক্যাল ফিচারগুলো কি কি আমরা সবাই জানি। হ্যাঁ, যে আই কনজেস্টেড থাকে, টাঙে সাইনাসিস থাকতে পারে, একটা ইটিমা থাকে, ঠিক আছে, হ্যাঁ, লেগ ইডিমা থাকে, অ্যাসাইটিস ডেভেলপ করে, হ্যাঁ, সাইন্স অফ রাইট হার্ট ফেলিয়ার গুলো, হ্যাঁ, রেইজড এভিপি, বেবেন্ডাইন এডিমা, অ্যাসাইটিস, ঠিক আছে, টেন্ডার হেপাটোমেগালি, এই রাইট হার্ট ফেলিয়ারের ফিচারগুলো থাকতে পারে। সাইন্স অফ পালমোনারি হাইপারটেনশনের সাইনগুলো কি, ঠিক আছে, সেটা পালপেবল P2, লাউড P2, লেফট ফাস্ট অন হেভি এপিগাস্ট্রিক পজিশন, এগুলো। এরপরে চলে আসেন যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, খুব ইম্পর্টেন্ট, ইনফিনিট টু দি পাওয়ার ইনফিনিট স্টার, ঠিক আছে।
তাহলে অ্যাজমার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে অ্যাজমার কার্ডিনাল ফিচার কি? কার্ডিনাল ফিচার আপনি ডেফিনেশনে প্রথমে দেখবেন যে অ্যাজমার কার্ডিনাল ফিচার কি কি আছে। অ্যাজমা তাহলে একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, অ্যাজমা, সিওপিডি, এগুলো মূল সমস্যাটা কোথায় জানেন? ওতে অবস্ট্রাকটিভ, ওতে আউট, এটা মনে রাখবেন। মানে এখানে বাতাস ঢোকে ঠিকই কিন্তু বের হইতে পারে না। হ্যাঁ, বের হইতে সমস্যা। প্রিম্যাচুর এয়ারওয়ে কনস্ট্রিকশন হয়ে যায়, ফলে বাতাস ঢুকতেছে কিন্তু বের হইতে তার সমস্যা। অ্যাজমার ক্ষেত্রে তাহলে কার্ডিনাল ফিচার হচ্ছে 4টা। এই কার্ডিনাল ফিচারগুলো আমরা মনে রাখবো। প্রথমে কি? প্রথমে হচ্ছে পেশেন্টের কাফ, চেস্ট টাইটনেস, শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড হুইস। এই 4টা কার্ডিনাল ফিচার আমাদের ডেভিডসনের যে 4টা দেওয়া আছে এগুলো মনে রাখতে হবে। 1 নাম্বার ক্লিনিক্যাল ফিচার। 2 নাম্বার হচ্ছে পেশেন্টের ডায়াগনোসিস আমরা কিভাবে করবো। দেখেন পেশেন্টের প্রথম হচ্ছে কম্প্যাটেবল ক্লিনিক্যাল হিস্ট্রি থাকতে হবে, হিস্ট্রি সাথে কিছু ফিচার। একটা হচ্ছে এফিভিয়ন দিয়ে, যেটা আমরা স্পাইরোমিটারের মাধ্যমে মেজার করতে পারি, এবং পেফ, পিক এক্সপাইরেটরি ফ্লো, এটা ছোট একটা হোম ডিভাইসের মাধ্যমে আমরা মেজার করতে পারি। তাহলে অ্যাজমা হচ্ছে একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ মানে ভেতরে বাতাস ঢুকে বের হইতে পারে না। আর এফিভিয়ন জিনিসটা কি? ফোর্স এক্সপাইরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। মানে আমাদের যে ভাইটাল ক্যাপাসিটি আছে, সেই ভাইটাল ক্যাপাসিটি যে অংশটা আমি ফার্স্ট সেকেন্ডে ফোর্সফুলি এক্সপায়ার বা বের করে দিতে পারি, সেটাকে বলা হচ্ছে এফিভিওয়ান। ঠিক আছে? তাহলে এইখানে যেটা হবে, যেহেতু পেশেন্টের বের করতে সমস্যা অ্যাজমাতে, তাহলে সে ঠিক মতো বের করতে পারবে না। এই জন্য এফিভিয়নটা এখানে অনেক কমে যায়। অ্যাজমার পেশেন্টের এফিভিয়নটা অনেক কমে যায়। কিন্তু অ্যাজমা একটা রিভার্সিবল ডিজিজ, যার ফলে আমরা যদি এই যে দেখেন ব্রঙ্কোডাইলেটর অথবা কর্টিকোস্টেরয়েডস যদি এগুলি দেই, তাহলে এফিভিয়নটা আবার বেড়ে যায়। ঠিক আছে? সেই বাড়ার পরিমাণটা যদি গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 50%, 15% অ্যান্ড 200 ml, হ্যাঁ, কোথাও কোথাও এটা 400 ml আছে, দুটোই ঠিক, যদি হয়, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলি হচ্ছে এটা রিভার্সিবল। হ্যাঁ, এটা অ্যাজমার দিকে যায়। আর দেখা গেলো এফিভিওয়ান এফভিসি রেশিও কম, কিন্তু ব্রঙ্কোডাইলেটর অথবা কর্টিকোস্টেরয়েডস দিলে এটা এরকম বাড়তেছে না, চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো এটা সিওপিডির দিকে যায়, কারণ এটা ইরিভার্সিবল। তাহলে অ্যাজমার ক্ষেত্রে আমরা মনে রাখবো এফিভিওয়ান গ্রেটার দেন 15%, গ্রেটার দেন অর ইকুয়াল টু 15% অ্যান্ড 400 ml, নতুন ডেভিডসন, অথবা এটা 12%-এর বেশি অ্যান্ড 200 ml, দুইটাই ঠিক। দুই জায়গায় দুইটা দেওয়া আছে, দুইটাকে ঠিক হিসেবে গ্রহণ করা হয়। আপনারা এত চিন্তা করেন না। 15 থাকলে 400, 12 থাকলে 200। ফলোয়িং অ্যাডমিনিস্ট্রেশন অফ ব্রঙ্কোডাইলেটর অথবা ট্রায়াল অফ কর্টিকোস্টেরয়েডস যদি থাকে, সেটা অ্যাজমার দিকে যাবে। 1। 2 নাম্বার হচ্ছে অথবা এফিভিওন গ্রেটার দেন 15% ডিক্রিজ হবে আফটার 6 মিনিট অফ এক্সারসাইজ। হ্যাঁ, এক্সারসাইজ করলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, তখন এফিভিওনের পরিমাণ কমে যাবে। অথবা যদি পেফ ডায়রি, পিক ফ্লোমিটার একটা আছে, যেটাতে ফু দিতে হয়, হ্যাঁ, তাহলে এই ফুতে আমরা জানি অ্যাজমাতে কি, অ্যাজমাতে একটা সিজনাল এবং ডায়নাল ভেরিয়েশন আছে। অ্যাজমাটা দেখা যায় যে শেষ রাতের দিকে অথবা সকালের দিকে খারাপ হয় বেশি। হ্যাঁ, তাহলে দেখা যাবে সে যখন ফু দিবে তখন সকালবেলায় সে কম পাবে, দুপুরবেলা একটু ভালো পারবে, বিকেলে যে আরো ভালো পারবে। তো সারাদিনে যদি গ্রেটার দেন 20% ডায়নাল ভেরিয়েশন হয়, অন্তত 2 সপ্তাহ, প্রতি সপ্তাহে 3 দিনে বেশি, সেটা অ্যাজমার ফেভারে যাবে। দেখা গেলো সকালে ফু দিছে মাত্র 100 ml আর বিকালে ফু দিছে 200 ml, তাহলে 100% বেড়ে গেছে। তাহলে এরকম যদি 20%-এর বেশি যদি ডায়নাল ভেরিয়েশন পাওয়া যায় সপ্তাহে অন্তত 3 দিন, 2 সপ্তাহ, তাহলে সেটা আমরা অ্যাজমা বলে ডায়াগনোস করব। তাহলে কম্পারেবল একটা ক্লিনিক্যাল হিস্ট্রি থাকবে, সাথে আইদার যে কোনো একটা থাকলে সেটা আমাদের অ্যাজমার দিকে আমরা ডায়াগনোসিস করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, অ্যাজমার পেশেন্ট ইমিডিয়েট অ্যাসেসমেন্ট অফ সিভিয়ার অ্যাকুট অ্যাজমা। আপনার কাছে একটা পেশেন্ট আসলো, আপনি দেখলেন, তার হিস্ট্রি নিলেন, তার এরকম শ্বাসকষ্ট, তার ছোটবেলা থেকে বারবার এরকম রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়, সেটা একটা সিজনাল এবং ডায়নাল ভ্যারিয়েশন আছে, শীতকালে বা ঠান্ডার মধ্যে এটা বেড়ে যায়। হ্যাঁ, আপনি এক্সামিনেশন করলেন, দেখলেন ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, সাথে প্রচুর রঙকায়, তাহলে আপনি ডায়াগনোসিস করলেন যে এটা অ্যাজমার রোগী। তাহলে অ্যাজমার রোগী হইলে এটা অ্যাকুইট সিভিয়ার কিনা, এবার এটা লাইফ থ্রেটেনিং কিনা কিভাবে বুঝবেন? অ্যাকুইট সিভিয়ার হলে ওকে হসপিটালে ভর্তি করতে হবে বা তাকে রেফার করতে হবে। তাহলে কিভাবে বুঝবো অ্যাকুট সিভিয়ার অ্যাজমা? এই যে এটা ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো একদম ছোটস্থ। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। অ্যাজমা থেকে যদি একটা কোশ্চেন আসে, তাহলে আসবে এই বক্স থেকে ইনফিনিটি স্টার। ঠিক আছে? তাহলে এখানে কি কি আছে দেখেন। পিক এক্সপাইরেটরি ফ্লো 30 থেকে 50% অফ প্রেডিক্টেড যদি হয়, রেসপিরেটরি রেট 25-এর বেশি, হার্ট রেট 110-এর বেশি। নিউমোনিয়ার ক্ষেত্রে কি ছিল? রেসপিরেটরি রেট ছিল 30-এর বেশি, এখানে 25-এর বেশি। ঠিক আছে? আর inability to complete sentence in one breath, এই 4টা আমরা সবাই পড়ছি এমবিবিএস লেভেলে। সাথে লাইফ থ্রেটেনিং ফিচার যেগুলো আছে সেগুলো
সবগুলোই ইনফিনিটি স্টার। এখান থেকে একটা কোশ্চেন আসলে এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? খুব ভালো করে আমরা যেন পড়ি। এরপরে চলে আসেন অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশন বা আইসিইউতে কখন দেখবো, এটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু দেখতে পারেন কি কি ড্রাগ অ্যাজমাতে দেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাজমার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এটা আমরা চিন্তা করবো আমাদের রেসপিরেটরি ট্রির সাথে চিন্তা করে। আমাদের রেসপিরেটরি ট্রি কখন ডাইলেটেশন হয়, কখন কনস্ট্রিকশন হয় বলতে পারবেন? তাহলে ডাইলেটেশন যদি হয় তাহলে আমি ভালো থাকবো, হ্যাঁ, কারণ অবস্ট্রাকটিভ এয়ারিটিস, বাতাস ভিতরে ঢুকে বের হইতে পারবে না, তখন বাতাস যাওয়া আসাটা ভালো হবে, বের হইতে পারবে, তাহলে অ্যাজমা সিওপিডি দুই ক্ষেত্রে আমি রিলিফ পাবো বেশি। তাহলে যদি ব্রঙ্কো ডাইলেটেশন হয় তাহলে আমার ভালো লাগবে। ব্রঙ্কো ডাইলেশন কিভাবে করা যায়? ব্রঙ্কো ডাইলেশন করা যায় বিটা 2 অ্যাগনিস্ট দিয়ে, এটা দিয়ে একটা ব্রঙ্কো ডাইলেশন করা যায়। সিম্প্যাথেটিক অ্যাগনিস্ট, এটা মনে রাখবেন, সিম্প্যাথেটিক অ্যাগনিস্ট দিলে অ্যাজমা ভালো হয়। আচ্ছা, যদি আমি সিম্প্যাথেটিক অ্যান্টাগনিস্ট দিই, বিটা ব্লকার দিই, তাহলে কিন্তু খারাপ হবে, কারণ ব্রঙ্কো ডাইলেশন হতে পারবে না। সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের কাজ হচ্ছে ব্রঙ্কো ডাইলেশন করা। সিম্প্যাথেটিক অ্যাগনিস্ট যদি দেওয়া হয় অথবা সিম্প্যাথেটিক ব্লকার দেওয়া হলে তার ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, পেশেন্ট খারাপ হয়ে যাবে। এই জন্য বিটা ব্লকার দিলে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে, হ্যাঁ। আচ্ছা, তাহলে অ্যাজমার সাথে আবার হাইপারটেনশনও আছে, সেক্ষেত্রে আমরা বিটা ব্লকারটা অ্যাভয়েড করার চেষ্টা করব, অথবা দিলেও সিলেক্টিভ বিটা ব্লকার দিতে হবে। আচ্ছা, তাহলে বিটা অ্যাগনিস্ট বা ব্রঙ্কোডাইলেটর যা যা আছে, হ্যাঁ, এগুলো আবার আছে কি যে সালবিটাবল, টার্বিউটালিন, এই তিনটা হচ্ছে দুইটা হচ্ছে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর। সালমেটারল, ফরমেটারল, এগুলো হচ্ছে লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে আসেন যে ব্রঙ্কোডাইলেটরস, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে xanthine ডেরিভেটিভস গুলা, এগুলো ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে। থিওফেলিন আমরা দিই, ডক্সোফাইলিন দিই, অ্যামাইনোফাইলিন দিই, হ্যাঁ, এগুলা। এরপরে চলে আসেন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, হ্যাঁ, কারণ আমরা জানি যে ব্রঙ্কিয়াল ট্রিতে প্যারাসিম্প্যাথেটিক বা কোলিনার্জিক এর ফাংশন হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করা। তাহলে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন যদি হয় তাহলে কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, হ্যাঁ, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। তো প্যারাসিম্প্যাথেটিক ব্লকার দিলে আবার আমরা বেশি আনন্দ পাবো, হ্যাঁ। অ্যান্টিকোলিনার্জিক যদি দেই তাহলে ব্রঙ্কোডাইলেশন হবে, যেমন আমাকে দিই ইপ্রাট্রোপিন বোমাই, এটা একটা অ্যান্টিকোলিনার্জিক, অ্যাট্রোপিন, তাহলে এই দুটো হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ব্রঙ্কোডাইলেটর। তাহলে ব্রঙ্কোডাইলেটেশন হিসেবে আরেকটা জিনিস ওষুধ কাজ করে, সেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন, কিটোটিফেন, হ্যাঁ, অনেক সময় পেরিফেরিতে দেওয়া হয়। তাহলে দেখেন ব্রঙ্কোডাইলেটর, হোয়াট আর দ্য ব্রঙ্কোডাইলেটরস ইউজড ইন অ্যাজমা, এটা একটা কোশ্চেন। তাহলে একটা হচ্ছে বিটা অ্যাগনিস্ট, 3 নম্বর হচ্ছে xanthine ডেরিভেটিভস, 3 নম্বর হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক, 4 নম্বর হচ্ছে অ্যান্টিহিস্টামিন। এই চারটা আপনার ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে। অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট কি কি আছে? এটা হচ্ছে স্টেরয়েডস, হাইড্রোকর্টিসন, প্রেনিসোলন, বেক্লোমিথাসিন, এটা মাস্ট সেল স্টেবিলাইজার, আমরা যেটা বলছি, নিডোক্রোমেল সোডিয়াম, ক্রোমোলিন সোডিয়াম, লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, মন্টেলিউকিস, স্ট্যাফিলোকাস, জিলেটিন। তাহলে রেসপিরেটরি ফার্মাকোলজি থেকে যদি কোশ্চেন আসে, সেটা খুব সম্ভাবনা হচ্ছে রেসপিরেটরি ফার্মাকোলজি থেকে যদি একটা বা দুইটা কোশ্চেন আসে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাজমার কোশ্চেন, অ্যাজমাতে আমি কি কি ড্রাগ দিই, আর হচ্ছে এন্টিটিভি ড্রাগ, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা স্টেরয়েড। আচ্ছা, অ্যাজমার ডায়াগনোসিসের জন্য কিন্তু কোনো গোল্ড স্ট্যান্ডার্ড নাই, ঠিক আছে? এখানে আমরা ক্লিনিক্যাল ফিচার দেখি, আমরা তার স্পাইরোমেট্রি করি, পিক ফ্লো মিটার করি, হ্যাঁ, আরো কিছু টেস্ট আমরা করতে পারি। ওকে, তাহলে এগুলো চলে আসলো। এরপর চলে আসেন পালমোনারি ইওসিনোফিলিয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাকে যদি যে একটা পেশেন্ট এরকম শ্বাসকষ্ট নিয়ে আসে, তাহলে আপনি অ্যাজমা এবং সিভির কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? তাহলে এক নাম্বার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। হিস্ট্রিতে যেটা হয়, প্রথমে হচ্ছে কার্ডিনাল ফিচার, অ্যাজমার ক্ষেত্রে কি কি আছে আর সিওপিডির ক্ষেত্রে কি আছে। সিওপিডির ক্ষেত্রে এক্সাশনাল লিজনিয়াটা বেশি থাকে, স্পুটাম প্রোটেকশনটা বেশি থাকে, কাফ থাকে, হ্যাঁ। আর অ্যাজমার ক্ষেত্রে উইজ, চেস্ট টাইটনেস, শর্টনেস অফ ব্রেথ, কাফ, এগুলো থাকে, শো শো শব্দ হয় বুকে, বলবে আপনাকে। তো এটা হচ্ছে সিজনাল ডায়নাল ভ্যারিয়েশন। অ্যাজমা সাধারণত শেষ রাতের দিকে বা সকালে বেশি হয়, শীতকালে বেশি হয়, অন্য সময় ভালো থাকে। কিন্তু সিওপিডিটা প্রোগ্রেসিভ, আস্তে আস্তে বাড়তে থাকে। এগুলো সারা বছরই সে কিছু না কিছু সমস্যা হয়, কিছুদিন ভালো থাকে আবার বাড়ে। অ্যাজমার ক্ষেত্রে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার অ্যালার্জির হিস্ট্রি থাকতে পারে, ফ্যামিলি হিস্ট্রি থাকে অ্যাজমা। সিওপিডির ক্ষেত্রে এরকম না।
সিওপিডির ক্ষেত্রে স্মোকিং হিস্ট্রি বেশি ইম্পর্টেন্ট, 10 প্যাক ইয়ারে বেশি। অ্যাজমার ক্ষেত্রে সেটা কম। অ্যাজমার পেশেন্টগুলো অনেক সময় অবেজ থাকে, হ্যাঁ, জার্ড থেকে অ্যাজমা হয়, হ্যাঁ, একটা অবেজ থাকতে পারে। সিওপিডি পেশেন্টগুলো সাধারণত এমফাইসিমার পেশেন্ট যেগুলো আছে সেটা সাধারণত একটু লিন অ্যান্ড থিন হয়, ঠিক আছে, একটু চিকন হয়। আচ্ছা, এরপরে আমরা এক্সট্রা করবো সিওপিডি কিছু ক্যারেক্টারিস্টিক এক্সট্রা ফাইন্ডিংস আমরা পড়ছি, হাইপার ইনফ্লেশন অফ দ্য চেস্ট, হ্যাঁ, টিউবুলার হার্ট শেপ যেগুলো আমরা এমফাইসিমার বেশি পাই ওগুলা। অ্যাজমার ক্ষেত্রে হাইপার ইনফ্লেশন পাওয়া যেতে পারে, কিন্তু টিউবুলার হার্ট শেপ, লো ফ্ল্যাট ডায়াফ্রাম এগুলো থাকে না। আমরা স্পাইরোমেট্রিতে কিছু পাবো। স্পাইরোমেট্রিতে দুই ক্ষেত্রে এফিউভেন এফভিসি কম থাকবে, কিন্তু অ্যাজমাটা হচ্ছে রিভার্সিবল। এখানে ব্রঙ্কোডাইলেটর অথবা কর্টিকোস্টেরয়েড দেওয়ার পর এফিউভেনটা অনেক বাড়ে, যেটা সিওপিডিতে বাড়বে না, ঠিক আছে। আচ্ছা, হাইপার সেন্সিটিভিটি টেস্ট করলে, স্কিন প্রিক টেস্ট করলে সেটা অ্যাজমার দিকে বেশি পজিটিভ আসবে, অনেক ক্ষেত্রে পজিটিভ পাই অ্যালার্জেনগুলোর ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, আর স্পাইরোমেট্রি করে আমরা সিওপিডি তো ডায়াগনোস করতে পারি, গোল্ড স্ট্যান্ডার্ড বললাম, ঠিক আছে। তো এরকম অনেক কিছু দিয়ে আমরা এই দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারি। ওকে, চেস্ট এক্সামিনেশনও কিছু আমরা ফাইন্ডিংস পাই, সিওপিডি কিছু ফাইন্ডিংস আছে, তাই না, যে তার হচ্ছে ট্রাক পাওয়া যেতে পারে, ইউজ অফ এক্সেসরি মাসেলগুলো থাকে, হ্যাঁ, সুপ্রাস্কাপুলার এক্সকাভেশন থাকতে পারে, হ্যাঁ, সাবকোস্টাল রিসেশন থাকে, সাবস্টার্নাল ডিপ্রেশন থাকতে পারে, ইন্টারকোস্টাল রিসেশনগুলো থাকে, হ্যাঁ, এই ফিচারগুলো থাকে, ঠিক আছে। ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন দুই ক্ষেত্রেই আমরা পাই, কিন্তু অ্যাজমার ক্ষেত্রে অনেক বেশি রংকাই পাই, যেটা সিওপিডির ক্ষেত্রে খুব বেশি রংকাইটা আমরা পাই না। তাহলে এইভাবে আমি দুটোকে ডিফারেন্সিয়েট করবো। এরপরে পালমোনারি ইওসিনোফিল আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, এখানে জাস্ট একটু ইন্ট্রিনসিক ওয়াক্সটা একটু দেখে রাখবেন, ইন্ট্রিক্সের মধ্যে শার্প-স্ট্রো সিনড্রোমটা একটু দেখে রাখবেন, হ্যাঁ, জাস্ট একটু পড়ে রাখলেন যে একটা পেশেন্ট তার যদি অ্যাজমার মতো ফিচার থাকে, পেরিফেরাল বাডি ইওসিনোফিলিয়া পাই, হ্যাঁ, সাথে প্যারানাজাল সাইনাসের ডিজিজ, এসোফেজিয়াল ভাস্কুলাইটিস থাকতে পারে, সেক্ষেত্রে সেটা আমরা শার্প-স্ট্রোস ডিজিজ হিসেবে বলি। এটা আপনাদের লেভেলে এখন খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু দেখে রাখলেন। রেসপিরেটরি ফেলিয়ার নিয়ে আমরা রেসপিরেটরি ফিজিওলজিতে বলছি, হ্যাঁ, তো এটা ইনফিনিট টু দি পাওয়ার ইনফিনিট স্টার। টাইপ 1 টাইপ 2, টাইপ 1 মানে একটা সমস্যা অক্সিজেন কম, টাইপ 2 মানে দুইটাই সমস্যা অক্সিজেনও কম, কার্বন ডাইঅক্সাইডও বেশি, অ্যাকিউট আছে, ক্রনিক আছে টাইপ 1, আবার টাইপ 2টাও অ্যাকিউট এবং ক্রনিক। এটা ছোটস্থ করে পরীক্ষার হলে যাওয়া ফরজ, হ্যাঁ, সবচেয়ে বড় ফরজ যেটা, ঠিক আছে, এবং এটা না পড়ে পরীক্ষার হলে যাওয়া হচ্ছে কবিরা গুনাহ। এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, হ্যাঁ, মোর দেন 95%, ইনফিনিট টু দি পাওয়ার ইনফিনিট স্টার। ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ারের একটা এক্সাম্পল এখানে চলে আসছে, এটা আশা করি আপনারা পারবেন এরকম। এটার ইনিশিয়াল অ্যাসেসমেন্ট কি সেটা আমরা দেখবো, এই অ্যাসেসমেন্টের বক্স। ইনভেস্টিগেশন, ম্যান্ডেটরি ইনভেস্টিগেশন কি, সেটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস, চেস্ট এক্সরে। অ্যাকুইট এক্সাজারবেশন অফ টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার যদি পেশেন্ট আসে, দুইটা ইনভেস্টিগেশন করতেই হবে। একটা কি, একটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অথবা আরেকটা হচ্ছে চেস্ট এক্সরে, ঠিক আছে। ওকে, এরপরে এটা খুব আরেকটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসেন, সেটা হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, অলমোস্ট আমাদের লাস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করবো। প্রথম কথা হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমার মোস্ট কমন টাইপ কটা, একটা হচ্ছে 4টা টাইপ আছে, স্কোমাস, অ্যাডেনো, স্মল, লার্জ, কিন্তু মোস্ট কমন টাইপ হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা। এটা সবকিছু আপনাদের যা দেখানো হচ্ছে লেকচারে সবই ডেভিডসন থেকে নেওয়া, এটা হচ্ছে রিসেন্ট, হ্যাঁ, স্কোমাস মোস্ট কমন। ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা জানি, কাফ, পেশেন্টের হিমোপ্টাইসিস থাকতে পারে, ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন, কোলাপস থাকতে পারে, সুপিরিয়র অবস্ট্রাকশন, শর্টনেস অফ ব্রেথ, পেইন। পেশেন্টকে এক্সামিনেশন করলে আমরা কি পাই, ক্লাবিং পাই, এটা লিম্ফোডেনেম থাকতে পারে, হ্যাঁ, সার্কুলার লিম্ফ নোড, সেটা হার্ড হয়, সুপিরিয়র অবস্ট্রাকশনের ফিচার থাকতে পারে। এই ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা একটু জানবো। এর মধ্যে এই যে নন মেটাস্ট্যাটিক এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইনফিনিট স্টার। এখানে এন্ডোক্রাইন কি ফিচার থাকতে পারে, এগুলো আপনাদের পরীক্ষায় চলে আসতে পারে। হ্যাঁ, দেখেন এর মধ্যে স্কোয়ামাস সেল কার্সিনোমাতে কোন নন মেটাস্ট্যাটিক এক্সট্রা পালমোনারি ফিচার পাই, মনে রাখবেন 3C। এখানে হাইপারক্যালসিমিয়া থাকে, এখানে ক্লাবিং থাকে বেশি স্কোয়ামাস সেল কার্সিনোমার পেশেন্টের ক্ষেত্রে, এটা একটা কিন্তু নন মেটাস্ট্যাটিক এক্সট্রা পালমোনারি ফিচার। 2 নম্বর হচ্ছে পেশেন্টের হাইপারট্রফিক ক্লাবিং থাকলে হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রাইটিস থাকতে পারে। 2 নম্বর হচ্ছে আপনার হাইপারক্যালসিমিয়া থাকে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে পেশেন্টের হাইপারক্যালসিমিয়া থাকতে পারে, এবং 3 নম্বর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পেশেন্টের এক্সরেতে ক্যাভিটেশন থাকতে পারে। তাহলে আমি যদি চিন্তা করি যে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট, স্কোয়ামাস সেল কার্সিনোমার পেশেন্ট, তার কি প্যারানিওপ্লাস্টিক ফিচার আমরা বেশি পাবো, তার হচ্ছে ক্লাবিং, একটা তার হাইপারক্যালসিমিয়া থাকতে পারে, হ্যাঁ, আর এক্সরেতে যদি এটা প্যারানিওপ্লাস্টিক না, কিন্তু আমরা মনে রাখার সুবিধাতে 3C ক্যাভিটেশনটা বেশি থাকে হচ্ছে আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, লার্জ সেল ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে বেশি পাই হচ্ছে গাইনিকোমেশিয়া, ঠিক আছে। আর অন্য যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো সাধারণত স্মল সেল কার্সিনোমার ক্ষেত্রে
অন্য ফিচারগুলো বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে অনেকভাবে প্রশ্ন দিতে পারে আপনাদের, হ্যাঁ? যেমন আচ্ছা একটু অ্যাড করে নিই যে ফিমেলদের ক্ষেত্রে কোনটা বেশি হয়। ফিমেলদের ক্ষেত্রে নন স্মোকারদের ক্ষেত্রে বেশি হয় হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, হ্যাঁ? আচ্ছা, এখন আপনাকে প্রশ্ন করলো যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, সে হচ্ছে 60 বছর বয়স, তার 20 প্যাকের স্মোকিং একটা হিস্ট্রি আছে, আপনার কাছে কাফ আছে, চেস্ট পেন আছে, হিমোপ্টাইসিস আছে, সাথে ক্লাবিং আছে পেশেন্ট, একটা লিম্ফ নোড আছে, আপনি বুঝতে পারতেছেন এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার মতো। এখন পেশেন্টকে বললো যে পেশেন্ট বারবার রিপিটেটিভ উইকনেস নিয়ে হসপিটালে ভর্তি হয় এবং ইলেকট্রোলাইজ করে দেখা যায় তার সোডিয়াম সবসময় কম চলে আসে 120, 122, 125। তাহলে এই পেশেন্টের ডায়াগনোসিসটা কি? আপনাকে অপশন দিলে 1 ব্রঙ্কিয়াল কার্সিনোমা, 2 হাবিজাবি, 3 হাবিজাবি, 4 নাম্বার হচ্ছে সিয়াদ। তাহলে অ্যান্সার কিন্তু সিয়াদ। এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, কিন্তু ব্রঙ্কিয়াল কার্সিনোমার সাথে পেশেন্টের সিয়াদ আছে, জন্য সিয়াদটা কিন্তু আপনাকে বলতে হবে। যে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন, কারণ এখানে অ্যান্টিডায়াবেটিক হরমোন আসলে কমে যায় না, ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে অ্যান্টিডায়াবেটিক হরমোনটা বেড়ে যায়, যেহেতু বেড়ে যায় এটা ফ্লুইড রিটেনশন করে, সুতরাং পেশেন্টের হাইপোনাট্রিমিয়া হয় বারবার। তাহলে এরকম প্যারানেপ্লাস্টিক ফিচার দিয়ে সিনারিও বেস দিতে পারে যদি একটু প্রশ্ন কঠিন করতে চায়, কিন্তু আপনারা জাস্ট প্যারানেপ্লাস্টিকের কি কি হতে পারে সেই নামগুলো বেশি পড়ে, সেই নামগুলো থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আমি যেভাবে বললাম, হ্যাঁ? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এটার অ্যান্সার হচ্ছে স্মোকিং। এবং এখানে কত প্যাকের লাগে? 20 প্যাকের। সিওপিডির ক্ষেত্রে মনে রাখবেন 10 প্যাকের, ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে 20 প্যাকের। ওকে, তাহলে এখান থেকে নন মেটাস্ট্যাটিক ফিচারগুলো, এন্ডোক্রাইন ফিচারগুলোর নামগুলো আমরা শিখবো, হ্যাঁ? তারপরে হচ্ছে নিউরোলজিক্যাল আদার্সগুলো আমরা একটু শিখবো। কমন রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন, এক্সরেতে আমরা 8টা ফিচার পাই, হ্যাঁ? এই 8টা ফিচার খুব ভালো করে আপনাদের মনে রাখতে হবে। কি কি ফিচার পাই দেখেন এক্সরে, তাহলে একটা পেশেন্টের এক্সরেতে আমরা কি কি ফিচার পাইতে পারি ব্রঙ্কিয়াল কার্সিনোমা? দেখেন এরকম একটা লেশন, একটা অপাসিটি আমরা পাইতে পারি ব্রঙ্কিয়াল কার্সিনোমা লেশন, এটা এদিকে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, বেশি পাওয়া যায় আপার লোবে, হ্যাঁ? একটা এরকম থাকতে পারে, ওকে? আচ্ছা, লেশন, তার একটা অপাসিটি পেতে পারে 1। 2 নাম্বার, এখানে একটা লিম্ফ নোড ফুলে যেতে পারে, তার হাইলার লিম্ফ্যাডিনোপ্যাথি হতে পারে, হ্যাঁ? 3 নাম্বার, এখানে লিম্ফ নোডগুলো ফুলে ফুলে একটু মিডিয়াস্টিনাল ওয়াইডেনিং হতে পারে, তাহলে মিডিয়াস্টিনাল ওয়াইডেনিং নিয়ে আমরা পেতে পারি। 4 নাম্বার, দেখা গেলো যে এই যে রিপসে মেটাস্টাইজ হয়ে গেছে, তাহলে রিপসগুলো ডিস্ট্রাকশন পেতে পারি, হ্যাঁ? রিপসে ডিস্ট্রাকশন হতে পারে, 4 নাম্বারে রিপসের ডিস্ট্রাকশন। 5 নাম্বার কি, যে হয়তো কোনো একটা ব্রঙ্কাসকে ব্লক করে একটা কলাপসের মতো ফিচার আসতে পারে, কলাপস, এটা কলাপস করে যেতে পারে, কলাপসের ফিচার থাকতে পারে। 6 নাম্বার কি, একটা ক্যাভিটেশন থাকতে পারে, হ্যাঁ? 7 নম্বরে দেখা গেল যে প্লুরাল ইফিউশনের মতো আপনি ফিচার পাইলেন, ইফিউশন হয়ে গেল, ঠিক আছে, প্লুরাল স্পেসে। 8 নম্বরে কি হতে পারে, যদি ফ্রেনিক নার্ভ পাসি হয়ে যায়, ফ্রেনিক নার্ভটা যেহেতু এদিক দিয়ে নামে বা এদিক দিয়ে নামে, কোনো একটা মাসলেশন থাকে, ফ্রেনিক নার্ভ পাসি হয়ে গেলে ডায়াফ্রাম এলিভেশন হয়ে যাবে, তাহলে এলিভেশন অফ দ্য ডায়াফ্রাম হবে, ঠিক আছে? এই 8টা খুব ইম্পর্টেন্ট। এর বাইরে অনেক কিছু পাওয়া যেতে পারে, যদি পেরিকার্ডিয়াল এফিউশন হয় ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এটা হার্টে মেটাস্টাইজ হয়ে পেরিকার্ডিয়াল এফিউশন, তখন কার্ডিওমেগালি পাবো আমি, কার্ডিওমেগালি পেতে পারি। তাহলে এই যে ফিচারগুলো আছে দেখেন, এটা হাইলার এনলার্জমেন্ট, পেরিফেরাল পালমোনারি অপাসিটি, এটা কোলাপসের ফিচার, এটা ইফিউশন, এটা ওয়াইডেনিং অফ মিডিয়াস্টিনাম, এনলার্জ কার্ডিয়াক শ্যাডো, এলিভেশন অফ হেভি ডায়াফ্রাম, লিফট ডায়াকশন, ডিস্ট্রাকশন, এই সবগুলো ফিচারই কিন্তু আমরা এখানে পাইতে পারি, হ্যাঁ? আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন, কখনো সার্জিক্যাল রিসেকশন কন্ট্রাইন্ডিকেশন একটু দেখতে পারেন, আপনার জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু মনে রাখতে হবে যে ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে আমরা কোন পর্যন্ত অপারেশন করতে পারি। অনেকগুলো স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4, স্টেজ 3 এ পর্যন্ত আমরা অপারেশন করতে পারি, স্টেজ 3। আচ্ছা, লাস্ট একটা জেনে দেখেন যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, সাপোজ একটা পেশেন্ট আপনার কাছে আসলো এরকম কাফ, হিমোপ্টাইসিস, চেস্ট পেন নিয়ে, মানে আপনি স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল করলেন, স্পুটামে দেখা গেল ম্যালিগন্যান্ট সেল পজিটিভ। এখন এই পেশেন্টকে এক্সরে করলেন, এক্সরেতে একটা লেশনও আছে। এখন এই পেশেন্ট আপনি পরে আর কি করবেন, কোশ্চেন হচ্ছে এরপরে আপনি কি করবেন? যেহেতু স্পুটামে ম্যালিগন্যান্ট সেল চলে আসছে, আপনি তো ডায়াগনোসিস ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়ে গেল, এখন কি আমি তাকে ট্রিটমেন্ট শুরু করে দেবো, তাকে রেফার টু অনকোলজি ডিপার্টমেন্ট, স্টার্ট ইমিডিয়েট কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি, অথবা আপনাকে অপশন দিল যে আপনি সিটি গাইডেড এফএনএসি করবেন এই লেশন থেকে? অ্যান্সার হচ্ছে আমাকে সিটি গাইডেড এফএনএসি করতে হবে, কারণ আমি ওখানে এফএনএসি করতে তার হিস্টোলজিক্যাল টাইপটা বের করতে হবে, এটা কি স্পমাস নাকি অ্যাডেনো নাকি লার্জ নাকি স্মল সেল কার্সিনোমা, তাহলে সেই হিসেবে আমার ট্রিটমেন্টটা দিতে হবে। ওকে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন। তো মোটামুটি আমরা শেষ করে দিছি, হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি একটু রিভিউ করে দিচ্ছি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনি কি কি পড়বেন। 1 নাম্বার হচ্ছে যে যদি ডেভিডসনের 547 এর ছবিটা আমি দেখবো 1 পেজ,
552 পেজে এক্সট্রা একটা বক্সটা আমি দেখব। এরপরে সিটি স্ক্যান নিয়ে একটু কয়েকটা কথা জানবেন যে সিটি স্ক্যানে আমরা কি কি জিনিস দেখতে পারি। সিটি স্ক্যানে আমি সিটি স্ক্যান অফ চেস্ট করলে কি কি জিনিস সম্পর্কে আমরা ধারণা পাই। সিটি স্ক্যানে একদম প্রথম লাইনেই আছে দেখবেন আপনি, সেটা হচ্ছে আমি লাংসের প্যানকামা সম্পর্কে ধারণা পাই, প্লুরাল স্পেস সম্পর্কে ধারণা পাই, আমি মিডিয়াস্টেনাম সম্পর্কে ধারণা পাই এবং যে রিপস বনিকিয়াস এই চারটা জিনিস সম্পর্কে আমি সিটি স্ক্যানে ধারণা পাই। একটু একটু জানেন, ঠিক আছে। এরপরে আপনি জানেন যে মেটাস্টাসিস ব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি মেটাস্টাসিস হয়ে যায় তাহলে আপনার চয়েস অফ ইনভেস্টিগেশন কি, সেটা হচ্ছে পেট সিটি, পজিশন এমিশন ট্রমোগ্রাফি সিটি স্ক্যান। পেট সিটি দিয়ে আমার মেটাস্টাসিস কোথায় কোথায় ডিস্ট্যান্ট মেটাস্টাসিস আছে সেটা আমি বুঝতে পারি, ঠিক আছে। এটা একটু জেনে রাখেন। আচ্ছা, ম্যাসিভ হিমোপ্টাইসিস হলে আমরা সাধারণত ইঞ্জেকশনগুলো দিই, হ্যাঁ, হিমোস্ট্যাটিক এজেন্টগুলো ট্রাইনেক্সামিক অ্যাসিড, সাথে আমরা সেক্ষেত্রে রিজিড ব্রঙ্কোস্কোপি করতে হয়, রিজিড ব্রঙ্কোস্কোপি করতে হয়, এটা একটু মনে রাখবেন। আর এগুলোর বাইরে স্পাইরোমেট্রি করে আমি হচ্ছে কিভাবে অবস্ট্রাটিভ এবং রেস্ট্রিক্টকে ডিফারেন্সিয়েট করি এটা আমি ফিজিওলজি ক্লাসে পড়াইছি। ডেভিডসনের প্রথমে একটা বক্স আছে, আপনি এই জিনিসটা দেখবেন। ডিজিজ আজকে আমরা যেগুলো পড়লাম, হ্যাঁ, সেগুলোর মধ্যে টিউবারকুলোসিস মোস্ট ইম্পর্টেন্ট, ইনফেন্টোথেম ইনফেরিস্টার, 2 নম্বর হচ্ছে নিউমোনিয়া ইনফেকশন, এই দুইটা। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ইনফেরিস্টার। অবস্ট্রাটিভ এয়ার ডিজিজের 4টার নাম আমরা জানবো, এর মধ্যে সিওপিডি এবং অ্যাজমা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং কার্সিনোমার মধ্যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ঠিক আছে। প্লুরাল ডিজিজের মধ্যে নিউমোথোরাক্স, প্লুরাল এফিশন, এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে পড়তে হবে। এর বাইরেও যদি এগুলো পড়ার পর আপনার কিছু সময় থাকে তাহলে আমি কিছু জিনিস বলি, এগুলো একটু দেখবেন। যেমন হিমোপ্টাইসিসের কজটা বলবেন, একটা বক্স আছে হিমোপ্টাইসিসের কজ, এটা 3 স্টার। আপনি যদি শর্টনেস অফ ব্রেথ বা ব্রেথলেসনেস এর কজ 2 স্টার। আচ্ছা, ক্লাবিং এর কজ 3 স্টার, ক্লাবিং এর কজ একটা বক্স আছে, হ্যাঁ, 3 স্টার। ও আচ্ছা, রেসপিরেটরি ফেইলার ছিল যেটা ইনফিনিটি স্টার, সেটা তো আগেই পড়ছি আমরা। এই জিনিসগুলো একটু দেখবেন। আপনাদের জন্য ইন্টারস্টিশন লাং ডিজিজ ডিপিএলডি, ডিপিএলডি ডিফিউজ প্যানকামার লাং ডিজিজের ক্লিনিক্যাল ফিচার এবং ইনভেস্টিগেশন একটা বক্স আছে, এটা 1 স্টার, আপনি যদি একটু পারেন দেখতে পারেন, বা 1 to 2 স্টার, অনেক কম ইম্পর্টেন্ট। এবং পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশনের ডেফিনেশন ক্লিনিক্যাল ফিচার, ডেফিনেশন ক্লিনিক্যাল ফিচার 2 স্টার। পালমোনারি এম্বোলিজম, এটার একটা বক্স আছে, এই জিনিসটা যদি একটু ডেফিনেশন থেকে দেখতে পারেন সেটাও 1 স্টার। তাহলে এই জিনিসগুলো নিলে ইনশাল্লাহ আমরা যদি এই জিনিসগুলো আপনি যদি কভার করেন এবং লাস্টে ডেভিডসন একদম শেষ পেজে দেখবেন যে শেষের দিকে একটা বক্স আছে কজেস অফ এলিভেশন অফ হেমিডায়াফ্রাম, এটা 1 স্টার। তাহলে এই বিষয়গুলো যদি আমি একটু কভার করি তাহলে সবকিছু মিলে ইনশাল্লাহ রেসপিরেটরি থেকে আপনি মোর দেন 95% ইনশাল্লাহ কমন পাবেন। অর্থাৎ যে 5 ± 1 প্রায় সময় 5টা বা 6টা কোশ্চেন আসে, ইনশাল্লাহ আপনি সবগুলাই বা মোর দেন 90% ইনশাল্লাহ আপনি অবশ্যই খুব ভালোভাবে কমন পেয়ে যাবেন। সাথে আমি যেগুলো পড়ানোর সময় ইনফিনিটি স্টার বলছি। তো আশা করি আপনারা সকলেই সফলতা লাভ করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে জানাবেন, মেইল করতে পারবেন, বা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা মেইল করতে পারবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার পরিচয় জানাই, আপনি সমস্যাটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলেন। আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, 017220160। তো যে কোনো সমস্যা থাকলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে আপনাদের এই প্রবলেমটা সলভ করার জন্য। কারণ এক্সপেরিমেন্টেশন অনেক বড়, আমরা খুব অল্প সময়ের মধ্যে একটু যতটুকু সম্ভব শেষ করার চেষ্টা করছি। এরপরে অনেক কোয়ালিটি থাকাটাই স্বাভাবিক, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যে যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সকলে সপরিবারে সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের একাডেমিক কেরিয়ারকে উত্তর আরো সমৃদ্ধ করুন, সকলেই বিসিএস এ চান্স পান এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি ডক্টর ASM তালিবুল ইসলাম আজকে এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।